শ্রোতা বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা যারা আছেন, যারা শুনছেন, যারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুরু করছি সেই আদিবাসী দিবসকে কেন্দ্র করেই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের উদ্যোগে আজকে হতে যাচ্ছে আদিবাসী দিবসের কবিতা হাজং মাও রাসমণি। আর এই কবিতার যে বিষয়, এই বিষয়কে কেন্দ্র করে আপনারা আরো অন্যান্য বিভিন্ন আদিবাসী জাতিসত্তার যে কবিতা রয়েছে বিভিন্ন ভাষায়, সেই ভাষার অনুবাদ আবৃত্তি গুলো শুনতে পারবেন। আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর নিমাই মণ্ডলকে। নিমাই মণ্ডল, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সোহেল হাজংকে শুভেচ্ছা এবং আমার যারা দর্শক বন্ধু আছেন তাদের সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ দাদা আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আমি একটু বলে রাখি যে নিমাইদা বাংলাদেশে একমাত্র প্রথম তিনি আবৃত্তির উপরে ডক্টরেট করেছেন এবং নিমাইদা অনেক আগে থেকেই আসলে এই আদিবাসী কবিতার সাথে জড়িত। তিনি আদিবাসী কবিতা অনুষ্ঠান নির্দেশনা দিয়েছেন, অনেক কবিতা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের কবিতা, এই যে সাহিত্য রয়েছে এটি নিয়ে কাজ করছেন নিমাইদা অনেক আগে থেকেই তিনি চলে আসছেন। এই জন্য আমরা মনে করি যে আজকে সঠিক মানুষকে আমরা পেয়েছি। আসলে আদিবাসী দিবসকে কেন্দ্র করে আপনারা জানেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, কিন্তু আদিবাসী কবিতা এটি একটি অন্যতম দিন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথি নিমাইদার কাছে। নিমাইদা, আপনার কাছে তো আমরা কবিতা শুনবই, যে আদিবাসী কবিতার বাংলা আবৃত্তি শুনবই। তার আগে আমরা একটু জানতে চাই যে আসলে এই যে আদিবাসী কবিতার সাথে আপনার সম্পর্কটি, আদিবাসীদের সাথে সম্পর্কটি কিভাবে গড়ে উঠলো, সেইভাবে সেই বিষয়গুলো একটু যদি আমাদের বলেন। ধন্যবাদ। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যেহেতু 9 তারিখ বিশ্ব আদিবাসী দিবস, আমার দেশের এবং সারা বিশ্বের যত আদিবাসী মানুষ আছে তাদের প্রতি আমি আমার আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। আদিবাসী শব্দটির অর্থ যারা আদিকাল থেকে বসবাস করে আসছে। আমাদের দেশে অনেক আদিবাসী জাতিসত্তা রয়েছে। মানুষ তাদেরকে, সরকার তাদেরকে ক্ষুদ্র জাতিসত্তা, নৃতাত্ত্বিক জাতিসত্তা এরকম নানাভাবে অভিহিত করলেও সমাজের বেশিরভাগ মানুষই তাদেরকে আদিবাসী হিসেবে জানে। তো এই আদিবাসীর যে প্রীতি, এটি আমার মধ্যে কিভাবে হলো, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন আমার গ্রামে একবার শিশু একাডেমির একটি মেলা হয় আমাদের স্কুলে। সেখানে আব্দুল সাত্তারের লেখা কাছের মানুষ আপনজন বলে একটি বই আমি পড়ি। সেটা পড়েই প্রথম জানতে পারি আমার দেশে আমি শুধু বাঙালি না, সেখানে চাকমা, মোড়ো, মান্দি, সান্তাল, কোচ, রাজবংশী, নানান আদিবাসী রয়েছেন যারা সমতল এবং পাহাড়ে বাস করেন। এরপর যখন আমি 1986-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন আমি জগন্নাথ হলে সংযুক্ত থাকি। সেই হলে, জগন্নাথ হলের বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র মুসলমান ছাত্র বাদে আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, মগ, চাকমা, আদিবাসী যত আছে সবাই তারা ওখানে ভর্তি হন। আমি দেখতাম সেই আদিবাসী মানুষদের এখানে আমি পেলাম। প্রতি শুক্রবারে তারা এসে স্টেডিয়ামের গ্যালারির একটি জায়গায় এসে আদিবাসী যে মানুষরা তারা মিটিং করতো এবং আমি কাছে গিয়ে দেখতাম, পরিচিত হতাম। আমার কাছে কেউ কেউ এসে বাংলা শেখার জন্যও আমার কোনো বন্ধু, আদিবাসী বন্ধু এসেছে। এভাবে তাদের সঙ্গে একটা যোগসূত্র হয়। আর যখন আমি মাস্টার্স পড়ি তখনই আমি তাদের সাহিত্যের সঙ্গে ভালো মতো পরিচিত হই এবং 2005 সালে আমি খুব বেশি মাত্রায় আগ্রহী হই একটি আদিবাসী কবিতার অনুষ্ঠান করার জন্য। বিশেষত আদিবাসী সাহিত্যের যে সমৃদ্ধ ভান্ডার রয়েছে সেটি আমাকে তখন আকৃষ্ট করে। তখন আমি ওটি থেকে আমি প্রচারের জন্য, মানুষের মধ্যে যে তাদের সমৃদ্ধ সাহিত্যটি কিভাবে জানানো যায় সেটির জন্য আমি আগ্রহী হই এবং স্বাভাবিকভাবেই আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সঞ্জীব রঙের শরণাপন্ন হই। তিনি আমাকে অনেক বইপত্র দেন। এরপরে আমি চট্টগ্রাম থেকে প্রকাশিত, পার্বত্য চট্টগ্রাম থেকে রান্না ফুল অর্থাৎ বনফুল এই শিরোনামে চাকমা ভাষার কবিতার সংকলন পাই। খাগড়াছড়ি, সেখান থেকেও প্রকাশিত আদিবাসী বিষয়ে একটি সংকলন পাই। এরপরে আমি বিভিন্ন পত্র পত্রিকা সংগ্রহের মধ্য দিয়ে 2009 সালে মার্চ মাসের 8ই মার্চ আমরা একটি আদিবাসী প্রথম একটি আদিবাসী
কবিতা অনুষ্ঠান আয়োজন করি। সেখানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার নবনিযুক্ত উপাচার্য মশা আরেফিন সিদ্দিক। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক, এখন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আর রফিক আজাদের অনুপস্থিতিতে এসেছিলেন আসাদ চৌধুরী, বাংলা যারা বিজ্ঞ। আর আদিবাসী সাহিত্যিকদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন শ্রদ্ধেয় কে সেরাম, যিনি মণিপুরী ভাষার বিখ্যাত কবি। আজও আমি তার লেখা বঙ্গবন্ধুকে নিবেদিত একটি কবিতা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অনুষ্ঠানে লাইভ করলাম। এসেছিলেন শিশির চাকমা, তার আলোচক হিসেবে ছিলেন। আমরা একটি সেমিনারের আয়োজন করেছিলাম, প্রথমে আদিবাসী সাহিত্য বিকাশের সমস্যা সম্ভাবনা, এবং তারপরে আমরা আদিবাসী ভাষার একটি কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেছিলাম, যেখানে 15টি জাতিসত্তার 18টি কবিতা আবৃত্তি হয়, এবং 15টি জাতিসত্তার যারা ওই ভাষাভাষী তারাই কিন্তু আবৃত্তি করেছিলেন। আর অনুবাদটি করেছিল আমার নিজের আবৃত্তি সংগঠন, আমাদের কজনা আবৃত্তি সংগঠনের ছেলেমেয়েরা অনুবাদটি করেছিল। এটি আমার প্রথম অনুষ্ঠান প্রীতি, এবং তার থেকে অনুষ্ঠান। এরপরে সে বছরই আমি বিশ্ব আদিবাসী দিবসে আমরা আরেকটি অনুষ্ঠান করি পাবলিক লাইব্রেরিতে, যেটি আলোচক ছিলেন সদ্য প্রয়াত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, তিনি ছিলেন আলোচক হিসেবে। সেখানে আমরা বেশ কয়েকটি আদিবাসী কবিতা করি, এবং বছরই বিশ্ব আদিবাসী দিবসে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আমার গ্রন্থ নির্দেশনা এবং পরিচালনা হয়। পরের বছরও বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান হয়, এবং সে বছর দেশ টিভি শুরু ছিল, তারা আমাদের অনুষ্ঠানের কবিতাগুলোকে নিয়ে দেশবরেণ্য আবৃত্তিকারদের অনুবাদ আবৃত্তি এবং আমাদের অনুষ্ঠানে যারা আবৃত্তি করেছিলেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান করে 2 পর্বে। এবং এনটিভিতেও একটি আদিবাসী বিষয়ক অনুষ্ঠান হয়েছিল, এবং প্রায় সব টিভি চ্যানেলগুলোতে আদিবাসী বিষয়ক খবরাখবর এসেছিল। ইত্তেফাক, টেলিস্টার, এরকম জায়গায় অনুষ্ঠান হয়েছিল। এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক সোহেল হাজমও সেই প্রথমবারের আদিবাসী কবিতা আবৃত্তি অনুষ্ঠান থেকে শুরু করে বিটিভির অনুষ্ঠান, দেশ টিভির অনুষ্ঠান, সবগুলোতেই সোহেল হাজম আমাকে সহযোগিতা করেছিল সেই সময় থেকে। আমি সেই জন্য এখনো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইভাবেই মূলত আদিবাসী কবিতা যে ধারাটি আমি সমাজের একটি বৃহত্তর অংশে ছড়িয়ে দিতে পারি। এরপর আমি দেখেছি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ে, এবং আদিবাসীদেরকে নিয়ে আমরা 2-4টে করে শহীদ মিনারের যে ভাষা আন্দোলনের উপর যে অনুষ্ঠান হয় বেশ কয়েকদিন জুড়ে 21শে মাসে, সেখানে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, তারপরে বসন্ত উৎসবের যে অনুষ্ঠান, সেখানেও কিন্তু আমরা এই আদিবাসী কবিতা আবৃত্তির অনুষ্ঠান করতে পেরেছি। এইভাবেই বলা যায় আদিবাসী কবিতার যে ধারাটা আমরা সমাজের বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস পেয়েছি, এবং এটি অনেকাংশে হয়তো বা সার্থক হয়েছে বলে অনেকে মনে করেন। মাইদা, অনেক ধন্যবাদ যে আপনি যে এই আদিবাসী এবং আদিবাসী কবিতার সাথে আপনার যে সংশ্লিষ্টতা, তার গল্পটি আপনি বললেন যথার্থভাবে। আসলে আমরাও দেখেছি যে বিভিন্ন ভাষাভাষী মানুষের এই যে কবিতাগুলোর যে গুরুত্ব, সেই গুরুত্বটি আপনি বুঝতে পেরেছেন বলেই আসলে এরকম উদ্যোগ আপনি নিয়েছেন, যেখানে আপনি একত্রিত করতে পেরেছেন যে পাহাড়, সমতল, উত্তরবঙ্গ, সিলেট, এইসব আদিবাসীদের যে ভাষা রয়েছে সেই ভাষার কবিতাগুলো, এবং এই কবিদের, এবং বিশেষ করে যে নবীন কবি ছিল তাদেরকেও আপনি কবিতা লেখার যে অনুপ্রেরণা সেটি জুগিয়েছেন। এবং আমি যেহেতু আপনার এই প্রক্রিয়ার সাথেও সংযুক্ত ছিলাম, আমিও সেটি দেখেছি। অনেক ধন্যবাদ নিমাইদা। যে আমরা আশা করি যে যেখানে আদিবাসীদের ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, সারা পৃথিবী থেকে অনেক ভাষায় হারিয়ে যাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশেও 50টির মতো জাতিসত্তা রয়েছে, 50টিরও অধিক, তাদেরও নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু সেই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। আজকে 30 থেকে 40টি ভাষা খুঁজে পাওয়া যাবে, কিন্তু বাকি ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, বা যে ভাষাগুলো আছে সেগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো এই ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য, টিকিয়ে রাখার জন্য, কারণ এই ভাষাকে বাঁচিয়ে রাখা মানে হচ্ছে একটি জাতি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। এই গুরুত্ব আমরা মনে করি অনেক বেশি। আমরা মনে কথায় আর বাড়াবো না, আমরা কবিতার ফাঁকে ফাঁকে আরো আপনার কাছে আমরা মনে হয়
কবিতার দিকে চলে যাই, যেহেতু কবিতার অনুষ্ঠান, অনেকে কবিতা শুনতে চাচ্ছেন। তো আমরা জানি যে বিভিন্ন ভাষার কবিতার অনুবাদ আপনার কাছ থেকে আমরা শুনবো। আপনি প্রথম কোন কবিতা দিয়ে আপনি শুরু করতে চান নিমাইদা? আমি সাধারণত আমি তার আগে একটু বলি স্যার, আমি চাকমা কবিতা দিয়ে শুরু করব, কারণ আমার দেশে যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক বলি বা আদিবাসী জাতিসত্তা বলি, তাদের মধ্যে আমার বিশ্বাস, আমার ধারণা মতে চাকমা সম্প্রদায়ের সংখ্যা বেশি। সেই হিসাবেই আমি একটু তাদের থেকে শুরু করতে চাই। আমি আমাদের যে চাকমা ভাষার অনেক কবি রয়েছেন, চাকমা কবিতার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং অত্যন্ত সমৃদ্ধ এই চাকমা কবিতা। আমি চাকমা কবিতার কবিদের মধ্যে মৃত্তিকা চাকমা, জগৎজ্যোতি চাকমা, শিশির চাকমা, এরকম অনেক বড় বড় কবি রয়েছেন। আমি প্রথমে একটু অন্য ধাঁচের কবিতা, এখানে প্রেম এবং বিদ্রোহ মিশ্রিত একটি কবিতা, সেটি আমি আবৃত্তি দিয়ে শুরু করছি। জগৎজ্যোতি চাকমার কবিতা নস্টালজিয়া। এই কবিতাটি আমি বাংলা একাডেমিতে একবার 21-এর অনুষ্ঠানে, বাংলা একাডেমির যে নিজস্ব অনুষ্ঠান হয় চত্বরে, সেখানে আমি আবৃত্তি করেছিলাম। নস্টালজিয়া একটি একজন প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে লিখছেন, কিন্তু চাকমা মানুষদের যে বিদ্রোহ, তাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য যে বিদ্রোহ, সে কথাটা এসেছে। আমি শুধু অনুবাদটি করছি। নস্টালজিয়া, জগৎজ্যোতি চাকমা। কেমন আছো তুমি সামিরা? জানি তোমার উঠোনে এখন নির্বিকার ঘুঘুরা চড়ে, তুমি এখন পরিত্যক্ত প্রেমিকার ঝাঁঝরা বুক ঢুকে ঢুকে মরছ রাত্রি দিন। আম কাঁঠালের ছায়া ঘেরা পাহাড়ি পথ, তোমার বুকে কান পেতে শোনে না কেউ হৃদয়ের শব্দপাত। আর শৈশব যেখানে খেলেছি মৃত্তিকার ঘানে, মিশে আছে বালুকা বেলায় আমার শরীরের ঘাম ফোঁটা, সেখানে স্বপ্নের নকশাবন্ত পাখিদের বিশ্বস্ত ঘাস পাতা। বাতাবি লেবুর মতো তোমার শরীরী গন্ধ আমাকে করে তুলতো সাহসী হরিণ। এখনো মনে পড়ে তোমাকে এলো কিসে অরুন্ধতি, রাত্রির মতো তুমি আমার আত্মার ভেতরে শ্রাবস্তির ছায়া ফেলতে। পারিয়া কুকুর অগোছালো বাস্তুহীন, আমি এখনো সংসার টানি বাস্তুহীন কষ্টের ভেতর, আমাকে টানে না কেউ। রাঙামাটি, রাঙামাটি এখানে প্রতিদিন ভাঙা হৃদয়ের স্তূপে বাড়ে, সাম্প্রদায়িক পোড়া গন্ধে মুখোমুখি হয় চিরায়ত দ্বন্দ্বের। এখানে বিশ্বাস ভাঙে ভাঙে প্রেম, সেদিনের তোমাকেও যেমন ভেঙেছে শতাব্দীর নিষ্ঠুর সময়। কতদিন কতদিন এই ভাঙা ভাঙি, কতদিন একটি আঙুল নিছক একটি আঙুল চেপে যাবে মনের ট্রিগার, কতদিন রাতের আধারে শহুরে জীবন হয়ে যাবে ওলট পালট, কতদিন এই জনপদ মদ আর মাদকতায় পড়ে রবে মৃতবট। পিশাচি বাতাসে ভাসবে দুঃস্বপ্ন, সময়ের দীর্ঘশ্বাস। এখানে আমিও বই চলি কতিপয় ভাঙা পালক, নষ্ট দুপুর আমাকে নিয়ে যায় চিলের বিকট চিৎকারে। আমি ভাঙনের খেলা দেখে দেখে সন্ত্রাসের প্রহর গণি, তবু মাতিনি আমি ভাঙনের বিনাশী খেলায়। এখনো আমি স্বপ্ন দেখি অমল ষোড়শী চাঁদ খেলা করে আমার খোলা জানলার পাশে। এখনো আমি প্রতিদিন বেঁচে আছি, বেঁচে থাকি, সংসার ঘরদোর বেড়ে ওঠা এই জীবন আমার চেতনায় জন্ম দেয় এক বিবেকী মানুষ। হে সময়, হে সময়, আমাকে বিদ্রোহী করো না। কতটা ভেঙেছ তুমি, আমিও ভাঙনের খেলা জানি, আমিও ভাঙনের খেলা জানি। কবিতাটি কবি নিজেই কিন্তু বাংলায় অনুবাদ করেছিলেন, অসাধারণ অনুবাদ বলে আমি মনে করি। জি, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার এই আবৃত্তির জন্য। আমরা জানি যে আসলে আদিবাসী কবিদের যে কবিতা, সেই কবিতার অনেক অর্থ থাকে। তারা শুধু প্রেম নয়, সাহিত্য নয়, তারা প্রকৃতি, তাদের জীবন সংগ্রাম নিয়েও তারা কবিতাগুলো লিখে থাকে। এবং যে অনুবাদগুলো হয়, যে অনেক ভালো লাগে তখন যে যে এগুলো শুনে, যে আসলে তাদের যে কথাগুলো সেগুলো। ধন্যবাদ তোমাকে। আদিবাসী মানুষের জীবন সংগ্রাম, অর্থাৎ এদেশের আদিবাসী মানুষদেরকে কিন্তু আমরা দেখেছি যে 75-এর আগে বঙ্গবন্ধু একবার মানবেন্দ্র লারমাকে বলেছিলেন তোরা বাঙালি হয়ে যা। এটি তো হয় না, মানে যার জন্ম অন্যভাবে, যার ভাষা আলাদা, যার কৃষ্টি আলাদা, তাকে তো বাঙালি হয়ে যাওয়াটা বলা যায় না। তারা বাংলাদেশি হতে পারে, কিন্তু বাঙালি কেউ হতে পারে না জন্মসূত্রে ছাড়া। এরপরে আমরা তখন দেখলাম যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জিয়াউর রহমান বা তাই শাসকরা যখন এলেন, চট্টগ্রামে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যেখানে আদিবাসী মানুষের সংখ্যাই বেশি, দু একজন বাঙালি ছিল,
সেখানে জিয়াউর রহমানের আমলে ট্রাক ট্রাক আমার বাড়ি সাতক্ষীরা, সেখান থেকে মানুষকে এনে সেই পার্বত্য চট্টগ্রামে এনে যারা যেখানে সংখ্যাগুরু তাদেরকেই নিজ বাসভূমি সংখ্যালঘু করে দেওয়া হয়েছে। এবং যেহেতু আদিবাসী মানুষরা জমির দলিল বা এই বিষয়ে তারা এতটা ধারণা রাখতো না, তাদের জমিগুলো দেখলাম আমরা যে এই সংখ্যাগুরু বাঙালি যাদেরকে এনে দেওয়া হলো তাদের নামে রেকর্ড করে দেওয়া হলো, এবং নিজ ভূমি পরবাসী হওয়ার ফলে তারা কিন্তু আবার সংগ্রামী হলো, অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো। এবং সেই ধরনের আমরা দেখেছি, সেই চিন্তা চেতনা থেকে একটি চমৎকার কবিতা লিখেছিলেন কবি কবিতা চাকমা। কবিতা চাকমার কবিতা জ্বলিনা উধিম কীর্তেই, যে শিরোনামে আমরা আদিবাসী কবিতার প্রথম অনুষ্ঠান করেছিলাম, যে জ্বলে উঠবো না কেন। আমি মূল ভাষার কবিতাগুলো পড়বো না, কারণ আমি সেই অ্যাকসেন্ট, সেই যে একটা ভাষার নিজস্ব যে গতি, তার যে উচ্চারণ, তার যে বাকভঙ্গি, তার যে অভিব্যক্তি, সেগুলো সঠিক না হলে অত্যন্ত তাদের কাছে খুবই খারাপ লাগে। আমি অস্ট্রেলিয়া প্রবাসী কবি কবিতা চাকমার কবিতা সেই জ্বলিনা অধীন কীর্তে, জ্বলে উঠবো না কেন, এরকমটাই অর্থ আমি জানি। মানে আমি আসলে কিছু কিছু চাকমা ভাষা জেনেছিলাম, কারণ আমার এক প্রতিবেশী, ওনাকে প্রতিপদ দেওয়ান, আমি এনেছিলাম আমার বাড়ির ফ্লোরে যখন একটা বাসা খালি হয়, বাড়িওয়ালা অন্য ভাড়াটে আনতে চেয়েছিলেন, আমি চাকমা পেয়ে তাকে রেখেছিলাম, এনেছিলাম ডেকে, এবং তার কাছ থেকে আমি কিছু চাকমা ভাষাও শিখেছিলাম ছোট ছোট। তো ওই জলিনা উদ্দিন কীর্তি কবিতাটার অনুবাদটা আমি একটু পড়তে চাই, অসাধারণ লাগে আমার এই কবিতাটা। জি জি জি, এটা খুবই ভালো হয় দাদা, এটা আমারও একটি প্রিয় কবিতা, আপনি যদি এটা পড়েন খুবই ভালো হবে। আমি জানি না আমার সেই কবি শ্রদ্ধেয় কবি অস্ট্রেলিয়া প্রবাসী তার এই কবিতা, এই শিরোনামে কিন্তু আমরা আবার দেশ টিভিতেও যে দুটো প্রোগ্রাম হয়েছিল 2 খণ্ডে আদিবাসী কবিতার শুরুতেই, একদম শুরুর অনুষ্ঠান সেখানে হয়েছিল। এখানে বিদ্রোহ, আগেরটা ছিল প্রেম বিদ্রোহ, এখানে পরিপূর্ণ বিদ্রোহ। রুখে দাঁড়াবো না কেন, যা ইচ্ছা তাই করবে, বসত বিরান ভূমি, নিবিড় অরণ্য মরুভূমি, সকালকে সন্ধ্যা, ফলবতীকে বন্ধা। রুখে দাঁড়াবো না কেন, যা ইচ্ছা তাই করবে, জন্মভূমি পরবাসী, নারীকে কৃতদাসী, দৃষ্টিকে অন্ধ, সৃষ্টিকে বন্ধ। অবহেলা অপমানে ক্রোধ, ধমনীতে তুমুল রক্তের স্রোত, আঘাতে আঘাতে ভাঙে বিঘ্ন, চেতনার সমুদ্র তারুণ্যে তীক্ষ্ণ, আমার সম্পূরক একমাত্র আমি, রুখে দাঁড়াবো না কেন, রুখে দাঁড়াবো না কেন। এই যে প্রচন্ড প্রতিবাদী একটি চেতনা, এটি আসলে আদিবাসী মানুষের, রাষ্ট্র যখন অস্বীকার করে, আসলে রাষ্ট্র যখন সাম্প্রদায়িক হয়, রাষ্ট্র যখন সংখ্যালঘুকে অস্বীকার করে, রাষ্ট্র যখন ক্ষুদ্র জাতিসত্তাকে অস্তিত্বকে মেনে নিতে চায় না, তখন প্রতিবাদী ব্যক্তিত্ব সচেতন মানুষ তো রুখে দাঁড়িয়ে পারে না। সেই কথাটি কিন্তু এই কবিতায় উঠে এসেছে। হ্যাঁ সোহেল, আবার আমরা একটু আলোচনায় চলে যাই। জি জি, অনেক অনেক ধন্যবাদ দাদা এই কবিতার জন্য। আসলে এই কবিতাটি আসলে মানুষের অধিকারের কথা বলে, নিপীড়নের কথা বলে। হ্যাঁ, এই জন্য আসলে এই কবিতাটি আমরা অনেক আগে থেকে শুনে আসছি, এবং এই কবিতা আসলে মানুষের মনে অন্যরকম একটি সাড়া জাগিয়ে তোলে। আপনি যথার্থই বলেছেন যে আসলে বাংলাদেশের আদিবাসীরা, এই যে আদিবাসী হিসেবে তারা স্বীকৃতি পাচ্ছে না, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বিভিন্ন নামে তারা বিভিন্ন ভাবে আহ মানে অলঙ্কৃত হচ্ছে। কিন্তু আসলে আদিবাসীরা অন্ততপক্ষে এইটুকু দাবি করছে যে তারা প্রত্যেকটি আলাদা আলাদা জাতি, কারণ তাদের হচ্ছে সংস্কৃতি, ভাষা, তাদের জীবন, আচার, অনুষ্ঠান সবকিছুই রয়েছে, এবং তারা আসলে সংখ্যায় কম বলে তাদেরকে অনেক সময় ঠেলে দেওয়া হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বলে, শুধুমাত্র সংখ্যার জন্য। কিন্তু আসলে এটি আদিবাসী নিয়ে অনেক বিতর্ক রয়েছে আসলে। কিন্তু আসলে এই যে আদিবাসীদের যে অধিকারের কথা, যেমন বাংলা, আসলে বাংলাদেশে বাংলা রাষ্ট্রভাষা, এবং বাঙালি হচ্ছে একটি মূল স্রোতধারার জাতি। তারা যতটা গর্বের সাথে বলতে পারে বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার রাষ্ট্রভাষা, একজন আদিবাসী মানুষ সে হয়তো বলতে পারে যে বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা, আমাদের রাষ্ট্রভাষা, কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা সে কিন্তু গর্বের সাথে বলতে পারে না, কারণ তার মাতৃভাষা একেবারেই ভিন্ন। কিন্তু সেই গুরুত্বটি কিন্তু আসলে আমাদের সংবিধানে থাকছে না, কোনো জায়গায় থাকছে না। কিন্তু না থাকলেও তাদের যে আলাদা ভাষার যে স্বীকৃতি, আলাদা জাতির যে স্বীকৃতি, সেই স্বীকৃতি নিয়ে আসলে তারা বাঁচতে চায় বলে আসলে তাদের কবিতার মধ্যে আসলে এই মানে কথাগুলো উঠে আসে, তাদের অধিকারের কথা
উঠে আসে এবং তারা নিপীড়নের শিকার হলে তারা কেন রুখে দাঁড়াবে না, কেন কথা বলবে না, সেগুলো আসলে আমরা কবি সাহিত্যিকদের লেখনের মাঝেও কিন্তু আমরা আসলে এই কথাগুলো পেয়ে যাই। একটু আমার বোধহয় আমার স্মৃতি একটু প্রতারণা করেছিল। আমাদের প্রথম যে আদিবাসী কবিতা আবৃত্তি অনুষ্ঠানটি করেছিলাম আসলে জলিনউদ্দিন কীর্তিতে ছিল দেশ টিভির অনুষ্ঠানের প্রোগ্রাম, আর আমাদেরটা আমার প্রাণের বর্ণমালা ম আওঝর আরক এই শিরোনামে ছিল। আমার এখন মনে পড়েছে ম আওঝর আরক, শিশির চাকমার কবিতা। আমি এখন কবিতাটা আমি দেখাচ্ছি, এটা পড়ছি না। শিশির চাকমার কবিতা, অত্যন্ত চমৎকার অনুবাদ। মূলটি নেই আমার কাছে, তবে খুব সুন্দর কবিতা, আমরা সেই নামে করেছিলাম। আচ্ছা, এবারে আমি একটু ভাবছি দর্শক বন্ধুদেরকে আমি আসলে আমার ভাষার যেমন বিখ্যাত কবিতা রয়েছে রবীন্দ্রনাথ নজরুল, তেমনি আদিবাসী বিভিন্ন জাতিসত্তার, এই যে সোহেল হাজম এখন একটু আগে বললেন যে 50টির মতো জাতিসত্তা রয়েছে, তাদের ভাষার কবিতা আমরা একটু করে জানি। আমি চাকমা কবিতা পড়েছি দুটো পরপর, আর এবার অন্য ভাষায় যাই। মান্দি মান্দি ভাষার বিখ্যাত একটি কবিতা আমি পড়তে চাই। কবিতাটা একটু বড়, তবু আমি পড়ছি এই কারণে এটি আমাদের দেশে আদিবাসীদেরকে নিয়ে যিনি আন্দোলন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তিনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বড় ভাই। আমরা একসঙ্গেই অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও করছি। চমৎকার গান গেয়ে থাকেন, ভূপেন হাজারিকার গান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সেই সঞ্জীব দ্রং, তার একটি কবিতা ধরিত্রী আদিবাসী। অন্য কবিতাগুলো এত বড় হবে না, একটু বড় হচ্ছে। শ্রোতা বন্ধু, আমরা শুনতে চাই দাদা আপনার কাছ থেকে কবিতাটি শুনতে, কারণ তার কাছে অত্যন্ত চমৎকার লেখেন তিনি। তার বিশেষত তার কবিতার থেকেও আমার গদ্য খুব আমাকে ছুঁয়ে যায়। সঞ্জীব রঙের কবিতা ধরিত্রী আদিবাসী। এই পাহাড়ে, এই বনে, এই ঝর্ণায়, নদী তীরে আমাদের জীবন এখন অন্যরকম। পাহাড় সোনার দেশে শান্ত নিরিবিলি মুহূর্ত আজ হারিয়ে গেছে। অথচ অথচ এই ভূমিতে শুধু আমরা ছিলাম। আমাদের ছিল সামষ্টিক চেতনার জীবন, সেই জীবনে শোষণ ছিল না। আমাদের মাতৃভাষায় শোষণ, ঋণ, দেনা, ধর্ষণ, এমনকি ডাকাত শব্দের প্রতিশব্দ নেই। কি বিশ্বাস হচ্ছে না? চাচা আপন প্রাণ বাঁচা বলে কোনো প্রবাদ নেই আমাদের জীবনে। এখানে মানুষ বাঁচে নিরন্তর মানুষের জন্য। আমরা বিশ্বাস করতাম পৃথিবী আমাদের নয়, আমরাই পৃথিবীর। এই ধরিত্রী আমার নয়, আমি ধরিত্রীর। বাঙালি প্রেমিক মেয়েটিকে বলে তুমি আমার, আর গান গায় তুমি শুধু আমার, এই বলে ছেলে মেয়েটিকে নিয়ন্ত্রণ করে। অথচ কথাটি হবে উল্টো, ছেলে বলবে আমি তোমার। আমাদের পিতামাতা বলতেন নদী তোমার বোন, তাকে যত্ন করো, ঝর্ণাও তোমার বোন, সে তোমার তৃষ্ণা মেটায়। আমরা বিশ্বাস করতাম ঝর্ণা শুকিয়ে পাথর ভেসে উঠলে অমঙ্গল হয়। অথচ আজকের মানুষ নদী থেকে পাথর তুলে বিক্রি করে, বাণিজ্য করে। আমরা প্রশ্ন করি নদী মরে গেলে মাছেরা বংশবৃদ্ধি করবে কোথায়? নদী যদি আমার বোন হয়, তার উপর তো আমি অত্যাচার করতে পারি না। এই কথাগুলো রাষ্ট্রকে কে বুঝাবে? আমরা অবাক হই আজকে মানুষের চিন্তা দেখে। নিষ্ঠুর মানুষেরা নদী, পাহাড়, বন সব দখল করে। আর আমরা বিশ্বাস করতাম সকল মানুষের আগমন ঘটেছে বন থেকে, ভূমি থেকে। বন মরে গেলে মানুষ মরে যায়। আমাদের উপর অর্পিত দায়িত্ব অর্পণ করা হয়েছে বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার, একে মায়া মমতা দিয়ে লালন করার। যখনই প্রকৃতির কোন একটি অংশকে ধ্বংস করা হয়, তখন সকল ভারসাম্য লন্ডভন্ড হয়ে যায়। যখন বনের শেষ বৃক্ষ কেটে ফেলা হয়, শেষ নদী শুকিয়ে যায়, তখন মানুষ শিখবে যে সোনা রূপা টাকা খেয়ে জীবন বাঁচে না। পরম যত্নে নির্লোভ ভাবে প্রকৃতিকে, বন ভূমিকে ব্যবহার করার ভার আমরা পেয়েছি পূর্বপুরুষের কাছ থেকে, যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একে রক্ষার ভার আমাদের দিয়ে গেছেন। সিডর, ভূমিকম্প, জলোচ্ছ্বাস ও সুনামি হলে আজকের মানুষ বলে তারা এখন প্রকৃতিকে জয় করতে পারেনি। তারা বলে মানুষ প্রকৃতির কাছে অসহায়। কি অদ্ভুত কথা! প্রকৃতিকে জয় করার, পরাস্ত করার তো কিছু নেই। মানুষ ও প্রকৃতি একাকার। এখানে একে অন্যকে পরাস্ত করার ভাবনা ভুল। মানুষ, নদী, গাছ, ফুল, পাখি ও প্রকৃতির সঙ্গে যুক্ত। মানুষের একক শ্রেষ্ঠত্বের দাবি ভুল। আমরা যুক্ত সবকিছুর সঙ্গে। আমরা বলি আদিবাসীরা নদীর কাছে কৃতজ্ঞ। আমরা বলি নদী তোমাকে ধন্যবাদ। আমরা ধানকে বলি হে ধান তোমাকে ধন্যবাদ। পৃথিবীকে বলি আমরা আছি বলেই পৃথিবী এত সুন্দর, এত বর্ণময়। আধুনিক রাষ্ট্র সভ্যতার শেখার ছিল অনেক কিছু।
আদিবাসীদের জীবন যাপন পদ্ধতি থেকে যারা এতকাল পাহাড় পর্বত বন নদী রক্ষা করেছে আজকের মানুষের জন্য, কিন্তু তা হলো না, হলো না। আমাদের পূর্বপুরুষের আত্মা এখন অশান্ত। এই ধরিত্রী, এই কেনা বেচার রাষ্ট্র সভ্যতা তার কাছে অচেনা, আর আদিবাসীদের কাছে এই পৃথিবী তার জননী। ধরিত্রী যদি জননী হয়, মা হয়, তাকে তো আমরা বিক্রি করতে পারি না। আদিবাসীদের মায়ের ভাষা হারিয়ে গেলে আপনি কোথায় পাবেন এমন চিন্তা ও জ্ঞান? কে শোনাবে আপনাকে ধরিত্রীর এই গল্প, যেখানে মানুষ ও প্রকৃতি একাকার? কে শোনাবে আপনাকে? জি দাদা, অসাধারণ আসলে সঞ্জীব দার লেখনী প্রবন্ধ যেমন খুবই অসাধারণ হয়, এবং সাহিত্য আমরা খুঁজে পাই সেখানে, এবং কবিতার মধ্যেও আমরা সেইভাবে দেখতে পাই যে অসাধারণ তার লেখনী এবং হচ্ছে তার কথা বলা। খুবই ভালো লেগেছে। আমার মনে হয় দর্শকদেরও এই কবিতাটি অনেক ভালো লেগেছে, আমার আমার কাছে যেটি মনে হয়। তো আজকে আমাদের যে আদিবাসী দিবসের কবিতা, সেই কবিতার শিরোনাম আমরা ঠিক করেছিলাম হাজংমা ও রাশিমণি। আমরা হাজংমা ও রাশিমণির কবিতাটি শেষে শুনবো। তার আগে একটু বলি যে আসলে হাজংমা ও রাশিমণি হচ্ছে হাজংদের একজন হচ্ছে সংগ্রামী নারী, তিনি মহিষী নারী বলা হয়, যিনি 1946 সালের 31শে জানুয়ারি শহীদ হয়েছেন। আপনারা জানেন যে কুমুদিনী হাজংকে বাঁচাবার জন্য, শুধু সেজন্যই নয় যে রাসমণি হাজং আসলে টঙ্ক আন্দোলনের কথা আপনারা জানেন, হাজংদের আন্দোলন, সেই আন্দোলন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং নেতৃত্ব দেওয়া কালে তিনি যখন দেখেছেন যে পুলিশ বাহিনী গ্রামে গ্রামে হামলা চালাচ্ছিল, সেই মুহূর্তে তারা কোনো হাজং পুরুষদের পুলিশরা হয়তো খুঁজে পায়নি। কারণ হচ্ছে তখন পুরুষরা হচ্ছে একটি বিভিন্ন গ্রামে গিয়ে তারা মানুষকে সচেতন করতে শুরু করেছিল যে এই টঙ্কর বিরুদ্ধে, যে টঙ্ক প্রথা, সেই প্রথার বিরুদ্ধে, যে জমিদারের যে ভয়ানক একটি প্রথা ছিল, যে টঙ্ক প্রথা, যে জমির খাজনা দিতে হতো, জমিতে ফসল ফলুক আর নাই ফলুক। সেই সময় হাজংরা এক সময় প্রতিবাদ করে বৃহত্তর ময়মনসিংহে, আপনারা জানেন। সেই প্রতিবাদে আন্দোলনে যিনি ভূমিকা রেখেছিলেন, তিনি তাদের মধ্যে একজন সেই রাশিমণি হাজং। এবং তিনি 31শে জানুয়ারি, আপনারা জানেন যে যখন হাজংদের গ্রামে হামলা চালায়, কোনো হাজং পুরুষদের খুঁজে না পেয়ে তখন কুমুদিনী হাজংকে ধরে নিয়ে যাচ্ছিলেন পুলিশরা। তখন এই খবরটি পাওয়ার সাথে সাথে রাসমণি হাজং কিন্তু এটি পথ আগলে দেয়, এবং সেখানে সম্মুখ যুদ্ধ হয় পুলিশদের সাথে সেই হাজং কৃষকদের। সেই যুদ্ধে আমরা সেই রাসমণি হাজংকে হারাই। তো আমরা এই কবিতার মধ্যে রয়েছে, আমি কিছু লিখবার চেষ্টা করেছিলাম, এটি আমরা শেষে শুনবো। তার আগে যেহেতু আমরা বাংলা আবৃত্তি শুনছি, এবং সেই সাথে যে হাজংদের আরেকটি কবিতা, আপনি সেটি ভালো আবৃত্তি করেছেন, আমিও আজকে অনুরোধ করব যদি আপনার কাছে থাকে আপনি আবৃত্তি করবেন। হাজং জাতির কথা, যে হাজং জাতির যে কথা রয়েছে, সেটি যদি আপনি খুঁজে পান, তো এই ফাঁকে আমি সেই হাজং ভাষার যে কবিতাটি সেটি পাঠ করছি, এবং আমি অনুরোধ করব যে আপনি যদি আপনার কাছে বাংলাটি থাকে, তাহলে সেই বাংলাটি যদি আমরা আপনার কাছ থেকে আবারও শুনি। হাজং জাতিলে কথা, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে যখন আমি কবিতা লেখা শুরু করি, তার মধ্যে মানে নিজের জাতিকে নিয়ে একটু লিখবার চেষ্টা করেছিলাম, যে আমাদের আসলে হাজংদের জাতির কি অবস্থা, সেই অবস্থাটি তুলে ধরবার চেষ্টা করেছিলাম। যে আসলে নিমাইদায় অনুপ্রাণিত করেছে যে কবিতা লেখার জন্য, তখন কি করব, তখন জাতিকে নিয়ে আসলে এই কবিতাটি লিখি এবং বেশ কয়েক জায়গায় এটি পড়ি। সেই কবিতাটি আসলে আমি পাঠ করবার চেষ্টা করছি। হ্যাঁ, অনুবাদটা পেয়ে গেছে, অনুবাদ পেয়েছি। কবিতার নাম হাজং জাতিলে কোথা। হাজং জাতিলে আছে ডাঙো ইতিহাস, কত আন্দোলন সংগ্রাম করে ওরা উঠেছে। মিলহে মজন কত কামকে নয়া মানল বসত গর্ব ঘর বানাচ্ছে। হাতি খিদা বিদ্রোহ থকন ব্রিটিশ খিদাও আর মুক্তি সংগ্রাম নেই ওরাও ঝাঁপিছে। জমিদার রানকাল্লা অন্যায় নীতি আরো হরুগুনল খামসা নি মানে কোনো দিনে উদবেদে যেও বাজি ধরে টঙ্ক প্রথালা বিরুদ্ধে লড়াই করিছে। এই লড়াই নিয়ে হাজং কীর্তিল কথা ভুলিব পাব কই। হাজং মাও রাশিমণিল নাম ইলাও মনত রাখে হবই। হাজং দিলে পরে বাখার পুজো, কামাখ্যা পুজো, দেউলি পুজো,
হোবালা ঘরনি করে আবার কানি দেওলা পূজে, নয়া বছর আহিলে পরে রঙে রঙে উৎসব করে, পিঠে পিঠে খাইয়ে ওরা কাটায় হঙরানি, ইলা হাজং গুলো গরিব হচ্ছে বই, গুদম কুমলো খালি, খাইয়ে না খাইয়ে কায়ু দিন কাটায় ভাঙা রঙা ঘর চালে। তোমায় আজি তয় ললিত বিপিন, তোমায় হাজং মাও রাশিমণি, সময়গুলা ভাল ধরিব আবার জাগেক এ কালনি। হ্যাঁ, অনুবাদটা আছে আমার কাছে। আমি খুবই আমার ভালো লাগছে যে আমি যখন সোহেল হাজং জগন্নাথ হলে ছিল তখন আমরা একসাথে ছিলাম, আমার ছোট ভাইয়ের মতো। আমরা অনেক সময় একসাথে অনুষ্ঠান করেছি, গেছি আদিবাসীদের অধিকার, সংখ্যালঘুদের অধিকার। আসলে প্রতিটি দেশে দেখা যায় যে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বৃহত্তর সমাজ খুবই অজ্ঞ থাকে, কিন্তু এই জায়গায় আমাদের একটা দুঃখ কাজ করে তখন আদিবাসী মানুষদের সঙ্গে আমরাও একাত্ম হয়ে, যে আমি আদিবাসী সম্প্রদায় না হলেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করি। আমি আসলে সব রকম সংখ্যালঘু, সব রকম অসাম্যের বিরোধী। তো যাই হোক, আমি ওই কথা পরে বলবো। আবার আমি এখন সোহেল হাজং-এর কবিতা, যেটি মূল হাজং ভাষা, তার অনুবাদটি পড়ছি। হাজং জাতির আছে সমৃদ্ধ ইতিহাস, লড়াই সংগ্রাম করে তারা আজও টিকে আছে। মিলেমিশে কাজ করে হাজংরা ছিল নতুন প্রজন্মের জন্য, তারা শান্তির আবাস করতে ব্যস্ত। হাতিখেদা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতার সংগ্রামে তারাও লড়েছিল। জমিদার নানকারের অন্যায় নীতি কিংবা শকুনের শক্ত থাবা হাজংরা মানেনি কখনো। তাই টঙ্ক প্রথার বিরুদ্ধে জীবন বাজি রেখে হাজংরা করেছে বিদ্রোহ। আত্মত্যাগী সব লড়াইয়ে তাদের অবদানের কথা কি ভুলতে পারে। হাজং মাতা রাশিমণির গুণগান তাই আজও সবাই স্মরণ করে। হাজংদের কাছে বড় তাদের কামাখ্যা ও দেউলি পূজা, ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা। নতুন বছর আসলে হাজংরা আনন্দে কত উৎসব করে, পিঠা পানীয় তেতো খেয়ে মেতে থাকে হংরানিতে। হাজংদের প্রায় সবাই আজ বড় গরিব, অর্থ সম্পদ হারিয়ে নিঃস্ব, কোনো মতে দিন কাটায় জোড়াতালি দিয়ে কাঁচা ঘরে। কোথায় আজ সেই টঙ্ক বিদ্রোহের ললিত বিপিন, কোথায় বা রাশিমণি? হাজং সমাজের হাল ধরতে, হাজং জাতিকে এগিয়ে নিতে তোমরা জেগে ওঠো পুনর্বার, পুনর্বার তোমরা জেগে ওঠো। অনেক অনেক ধন্যবাদ নিমাইদা, আপনার আবারও আপনার কাছ থেকে এই কবিতাটি শুনলাম, যে আসলে খুবই মানে আমাদের জাতির কথা শুনলে সেটি ভালোই লাগে, যে যেভাবে আমরা অবস্থার কথা তুলে ধরি। যদিও এখন হাজংদের মধ্যে সচেতনতার হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, খুব এবং ভালো কথা। কিন্তু ইদানিং এই যে সারা বিশ্বের যে মহামারী কোভিড-19, হুম হুম। কোভিড-19 বা করোনা ভাইরাসের যে মহামারী শুরু হয়েছে, তাতে আবারও মনে হয় মানুষের জীবনকে থমকে দিয়েছে। আমরা দেখেছি যে সারা দেশে আদিবাসীদের কিন্তু এখন খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, তাদের তাদের চাকরি হারাচ্ছে তারা, তারা ঘরে ফিরে যাচ্ছে এবং বাড়িতে গিয়েও তাদের কাজ নেই, কর্মহীন হয়ে পড়েছে। আসলে সারা বিশ্ব যেখানে করোনা ভাইরাসটি নিয়ে আতঙ্ক, সেখানে আদিবাসীরা আতঙ্কে রয়েছে যে তাদের যে খাবারটি কোথা থেকে আসবে। তারা আর মৃত্যুর ভয় করছে না, কিন্তু আসলে তাদের যে দরিদ্র আদিবাসীরা রয়েছে, সেই দরিদ্র আদিবাসীদের জীবন কিভাবে যাবে যদি এইভাবে এই মহামারীর প্রকোপটি চলতেই থাকে অনিশ্চিত ভাবে। হ্যাঁ, আমি আমি নিজেও আমি খুব সতর্কতার সঙ্গে সচেতন ভাবে খেয়াল করেছি, ঢাকা শহরে বিশেষত বিউটি পার্লার গুলোর অধিকাংশ নারী শ্রমিকই কিন্তু মান্দি জনগোষ্ঠীর অন্তর্গত। এবং আমি দুঃখের সঙ্গে খেয়াল করেছি আমার বাসার পাশে পার্লারটি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে মানে ওখানে অন্য দোকান হয়েছে। আমার স্ত্রী গত 4-5 মাসে কখনো পার্লারে যায়নি। এখন এই মানুষগুলো তো গ্রামে ফিরে গেছে, সবাই তাদের জন্য সরকারের কাছে দাবি জানায়, কিন্তু আদিবাসী মানুষরা এত সচেতন নয়, তারা হয়তো জানেও না যে সরকারের কাছে দাবি জানালে হয়তো কিছু পেতে পারে। তাদেরকে দেখিনি কোনো লিখিত কিছু সরকারের কাছে পেশ করতে, পেশ করলেও যে হবে সেটি তাদের ইচ্ছা, কিন্তু এই জনগোষ্ঠী সচেতন নয়, শিক্ষার হার কম। এই জন্য আমি আবেদন জানাবো আদিবাসী মানুষের কাছে, আপনাদের মধ্যে শিক্ষার হার বাড়ান। উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদেশে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেয় আদিবাসী মানুষদের। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে সোহেল হাজং। সোহেল হাজং অস্ট্রেলিয়া সরকারের বৃত্তিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণে মাস্টার্স করার পরেও অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করে এসছে সম্পূর্ণ অস্ট্রেলিয়ান সরকারের ভিত্তিতে। অর্থাৎ আপনারা একটু সচেতন হন, আপনাদের জন্য ফান্ড অর্থ অনেক কিছু আছে, কিন্তু আপনারা নিজেরাই জানেন না কোথায় যাব, কোথায় আপনার গন্তব্য। এটা জানতে হবে, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। আসলে প্রত্যেকটি দেশের সংখ্যালঘু মানুষের এটা একটা বেদনা, তাদেরকে অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয়। এটা আমাদের বাংলাদেশ যেমন পৃথিবীর সব দেশে এরকম হয়, কম বেশি হয়। আমাদেরকে সংখ্যা গুরুর সঙ্গে মিশিয়ে তাদেরকে বুঝিয়ে নিজেরা একত্রিত হয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে যেতে হবে। স্যার, জি দাদা, আপনি যথার্থ বলেছেন যে আদিবাসীদের এগিয়ে আসতে হবে, আরো সচেতন হতে হবে, কিন্তু আসলে আমরা এটাও লক্ষ্য করি এবং এটাও মনে করি যে আসলে রাষ্ট্রেরও কিন্তু দায়িত্ব রয়েছে এখানে, যে রাষ্ট্রের যে প্রান্তিক মানুষ, যদি এসডিজি আমরা জানি যে এসডিজির যুগ চলছে এখন, যে কাউকে পিছিয়ে ফেলে নয়, সেখানে রাষ্ট্র যদি দেখে যে তার একটি জনগণের একটি শ্রেণী তারা প্রান্তিক অবস্থায় রয়েছে, তাদের দারিদ্র্যের হার যদি জাতীয় হারের চেয়েও বেশি হয়, আসলে রাষ্ট্রের দায়িত্ব সেই মানুষগুলোকে দেখার, তাদের জন্য আলাদা কোনো প্রণোদনা বিশেষ ব্যবস্থা রাখার। আর দাবির কথা বলেছেন আপনি, এটি আসলে আদিবাসীরা অনেক আগে থেকে দাবি করে আসছে, এবং আপনারা জানেন যে আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী ফোরাম যে সেদিন সংবাদ সম্মেলন করেছিল, সেখানেও কিন্তু তারা দাবি রেখেছে যে এই আদিবাসীদের জন্য এই করোনা কালে একটি বিশেষ প্রণোদনা যাতে দেওয়া হয়, বিশেষ ব্যবস্থা যাতে রাখা হয় এই খুব মানুষগুলোকে ভালো। বাঁচাবার জন্য। এই দাবি কিন্তু আদিবাসী ফোরাম করেছে, এবং জাতীয় বাজেটের আগেও কিন্তু তারা বলেছিল যে আদিবাসীদের জন্য যাতে আলাদা বাজেট রাখা হয়, বিশেষ করে এই মহামারী থেকে কাটিয়ে ওঠার জন্য। যাই হোক, সেটি আসলে আমরা চাইবো, এবং রাষ্ট্র কতটুকু সুনজর দেয় আমরা অবশ্যই আমরা রাষ্ট্রকে এটি বলবো যে এই মানুষগুলোকে যাতে আরো দূরে ঠেলে না দেয়, অবশ্যই। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাই সোহেল এর সাথে যোগ করে। আমি আসলে আন্দোলন সংগ্রামের পক্ষে, কিন্তু আমি মনে করি রাষ্ট্রকে বোঝানো বা রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদেরকে আদিবাসী ফোরাম হোক বা আদিবাসীদের অনুষ্ঠানের সঙ্গে আরো বেশি সংশ্লিষ্ট করে তাদেরকে বোঝানো যে এই মানুষগুলো তোমাদের অংশ। একটি হাতকে আমি অচল রেখে আমি এগোতে পারি না, একটি পা যদি একজন মানুষের নিষ্ক্রিয় থাকে সেই মানুষ হাঁটতে পারে না। তেমনি সমাজের একটি অংশ, আর যাদেরকে আমরা আদিবাসী বলি, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তা বলি, অন্য যে কোনো নামে অভিহিত করি না কেন, তাদেরকে যদি আমরা নিশ্চল রাখি তাহলে হবে না। কারণ আমাদেরকে সেই নজরুলের বাণীতেই ফিরে যেতে হয়, গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। এখন এই আজকে একবিংশ শতাব্দীতে আমি হিন্দু না আমি মুসলিম, আমি সাদা না আমি কালো, আমি আদিবাসী না আমি বাঙালি, আমি এশীয় না আফ্রিকীয়, আমি নিগ্রো না আমি শ্বেত চামড়ার মানুষ, এইসব মধ্যযুগের চিন্তা। এই মধ্যযুগীয় চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমি মানুষ, মানুষের পরিচয় তার মনুষ্যত্বে, তার কর্মে, এটি যেন রাষ্ট্র আরো ভালোভাবে অনুধাবন করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথা সরকারের কাছে দাবি জানাবো, সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, তাদের প্রান্তিক মানুষের বা ক্ষুদ্র জনগোষ্ঠীর পাশে এই করোনা কালে এসে সরকার যেন সরকারের ক্ষমতা মতো তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এটি আমার দাবি। অনেক 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 ধন্যবাদ দাদা আপনার দাবির জন্য। আমার মনে হয় যে অনেকেই দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, অনেক দাবি চলে আসছে যে আমরা আসলে নিমাইদার আবৃত্তি শুনতে চাই। আমরা কথার পরেও আরো বলা যাবে যে আসলে পল্লব দা লিখেছেন যে নিমাইদার আবৃত্তি শুনতে চাই। আমরা আসলে এখন আবৃত্তিতে চলে যাচ্ছে। এখন কোন জাতির অনুবাদ আবৃত্তি? আমার কাছে আসলে বাংলাদেশের যত জাতিসত্তা আছে, এমনকি আমার একটা খুব যখন আমরা আদিবাসী জাতিসত্তার অনুষ্ঠানটি করি, যে আমার প্রাণের বর্ণমালা মা অঝোরার অনুষ্ঠানটি 2009 সালে, তখন আমার একটা পরিকল্পনা ছিল আদিবাসী কবিতার একটা সংকলন করব, কিন্তু কিছুটা করার পরে মনে হলো খুব কম হয়ে যাচ্ছে, তখন ওইটা থেমে গেছে। আমি এখনো আদিবাসী জাতিসত্তার একটি কবিতা সংকলন করতে চাই। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আদিবাসী মানুষদের কাছে একটি দাবি জানিয়ে রাখতে চাই, আপনাদের ভাষার খ্যাতিমান কিছু কবিতা যদি আপনারা আমাকে পাঠান, সোহেল আজমকে পাঠাতে পারেন, তার মাধ্যমে আমি পেয়ে যাব, বা সঞ্জীব দ্রঙের মাধ্যমে পেয়ে যাব। আমি একটি অত্যন্ত সমৃদ্ধ একটি সংকলন করতে চাই যেখানে প্রতিনিধিত্বকারী, তো সেরকম আমার কাছে কিছু কবিতা আছে, সেখান থেকে আমি পড়ছি, বা দু একটি সংকলন আমাদের দেশে প্রকাশিত হয়েছে, সেগুলো আমার কাছে অতটা আমার যে চাওয়া সেই জায়গায় যেতে পারে না, তবুও সেখান থেকে আমি পড়ছি বিভিন্ন জায়গাতে। এই মুহূর্তে আমি ত্রিপুরা ভাষার অত্যন্ত গুণী একজন মানুষ, আমি সবাই তাকে চেনে, রাষ্ট্র বরেণ্য, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন, প্রশান্ত ত্রিপুরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, উচ্চশিক্ষায় শিক্ষিত,
তিনি অনেক জায়গায় পড়াশোনা করেছেন, আমাদের দেশের অনেকেই তাকে জানেন। তার একটি কবিতা নির্বাসিত শব্দমালা। 1989 সালের লংগদুতে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের নিহত মানুষদেরকে স্মরণ করে তিনি শ্রদ্ধায় লিখেছেন এই কবিতা। এটি অরণ্যের সুবাসিত ফুল এই সংকলনে সংকলিত হয়েছিল। প্রশান্ত ত্রিপুরার। হে আমার নির্বাসিত শব্দমালা, মিছিলের শত শত আলোড়িত হৃদয়ে তোমাদের ডাক এসেছে। শতাব্দীর বঞ্চনার বিস্ফোরণোন্মুখ ক্ষোভে তোমরাও হও শামিল। গিটারের স্মৃতিকাতর মূর্ছনায় তোমাদের আরাধনা শুনেছি। হে আমার অভিমানী শব্দমালা, আহত আবেগের পরিচর্যা ছেড়ে নিষ্পেষিত মানবতার শৃঙ্খলিত আন্দোলনে এসে দেখে যাও আর কত জীর্ণ কুটির হিংসার দাবানলে ছাই হবে, আর কত সহস্র মানুষ পৃথিবীর খণ্ডিত শরীরের ওপর ছুটে বেড়াবে। হে আমার অপাঙ্ক্তেয় শব্দমালা, পাহাড়ি ঢলের মতো নেমে এসো তোমরা, চেতনার সমস্ত আবর্জনা ভাসিয়ে নিয়ে যাও। কাল বৈশাখীর হাওয়ায় হাওয়ায় তোমরা মুছে যাও। ছুটন্ত মেঘেদের ঘর্ষণে তোমরা গর্জে ওঠো, চমকে তোলো পৃথিবীকে। খরতপ্ত পাহাড়ে প্রান্তরে তোমরা ঝাঁপিয়ে পড়ো। সম্ভাবনার সমস্ত দিগন্ত খুলে সমস্ত জীবনকে জাগিয়ে দাও। এই তো সময়। প্রশান্ত দাকে ধন্যবাদ। অনেক অনেক সুন্দর কবিতা দাদা, অনেক ভালো লেগেছে কবিতাটি। আমরা বুঝতে পারছি যে এগুলো মূল ভাষায় না হলেও অনুবাদই যদি মানুষের এত ভালো লাগে বা আমাদের ছুঁয়ে যায়, তাহলে মূল ভাষার কবিতাগুলো কতটুকু কাব্য গুণে সমৃদ্ধ। জি, এখানে আমাদের একটি দুর্বলতা, আসলে আমরাও পারতাম যে মূল ভাষার কবিদের নিয়ে এসে তাদের ভাষায় কবিতাগুলো শুনে তারপরে যদি আবৃত্তিটা শুনতাম, তাহলে সেটি আরো বেশি ফ্রুটফুল হতো সবার কাছে। কিন্তু আসলে আমাদের বিভিন্ন লিমিটেশনের জন্যই যে আজকে অন্ততপক্ষে আমরা অনুবাদগুলো আপনার কাছ থেকে শুনছি, এটাও আমাদের একটি বড় পাওয়া মনে করি। এটা আমাদের বৃহত্তর বৃহত্তর বাঙালি মানুষের কাছে কবিতাগুলো পৌঁছে যাচ্ছে, এটা একটা হতে পারে। আমি খুব ভালো মনে করি যে আমাদের আদিবাসী জাতিসত্তার আমি কিছু কিছু কবিতা কিন্তু সেই ভাষায় নিজেও পড়ি, বুঝি না বুঝি আমি একটা স্পিড আমার মধ্যে কাজ করে। যেমন আমি এখান থেকে ঘন্টা 2 আগে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের বঙ্গবন্ধুকে নিবেদিত মাসব্যাপী আবৃত্তির পঙ্ক্তিমালায়, সেখানে আমি অনেক বিখ্যাত কবির কবিতা পড়তে পারতাম বাঙালি, কিন্তু আমি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন মানুষ চট্টগ্রামের মৈতৈ মণিপুরী ভাষী বিখ্যাত কবি এ কে সেরাম, তার একটি কবিতা আমি পড়েছিলাম। আমি সেই কবিতাটি জাতির জনক বঙ্গবন্ধুকে নিবেদিত। এটি একদিকে আদিবাসী দিবস সামনে, সেটি আনন্দের, আবার আরেকদিকে বাঙালির বঙ্গবন্ধু সেই আমি মনে করি এই মাসে যদি কোনো অনুষ্ঠান করি সেখানে বঙ্গবন্ধুকে নিবেদন করে কিছু পড়া আমার বিবেকে কাজ করে। তো সেখানে আমি চমৎকার কবিতা পেয়েছি অনুবাদ, মৈতৈ মণিপুরী ভাষার লেখা। মণিপুরী ভাষার দুটি শ্রেণীকরণ আছে, একটা হচ্ছে মৈতৈ মণিপুরী, আর একটা হচ্ছে যেটা সুভাষিস সিনহারা লেখে সেটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী। বেশ পার্থক্য। আরেকটি আছে দাদা, আরেকটি মণিপুরীদের মধ্যে আরেকটি গ্রুপ আছে, মণিপুরী পাঙ্গন যেটা বলে আর কি, তাদের মধ্যে 3টা রয়েছে, মৈতৈ মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর পাঙ্গন যেটা হচ্ছে তারা হলো বোধহয় আমাদের মুসলিম ইসলাম ধর্ম বলবে। হ্যাঁ, আমি দুজনকে পেয়েছিলাম। মানে আমার একসময় ধারণা ছিল যে মনে হয় আদিবাসী মানেই শুধু বেশিরভাগই বৌদ্ধ বা কিছু অন্য গাছ পূজারী, পাথর পূজারী বা হিন্দু, কিন্তু আমি এইটা পেয়ে আমি তাদের সঙ্গে আমার কথা হয়েছে একবার। তো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা এবার তোমাদের পালা প্রতিশ্রুতি পূরণের, এটা যেন মনে হচ্ছে যে প্রয়াত বঙ্গবন্ধু তার কোন একটি অন্য লোক থেকে কবিতাটি লিখছেন দেশবাসীর উদ্দেশ্যে বা বলছেন, ভাষণ দিচ্ছেন। এখানে মৃত বঙ্গবন্ধুই জীবিত বঙ্গবন্ধুর থেকেও কম শক্তিশালী নয়, সেরকম একটি ভাষণ। প্রিয় দেশবাসী, একদিন তোমরা আমাকে প্রগাঢ় ভালোবাসায় আপ্লুত করেছিলে, আমাকে বন্দী করে রেখেছিলে তোমাদের ভালোবাসার কারাহীন কারাগারে। আর তাই আমার একটি মাত্র অঙ্গুলি হেলনে সেদিন সারা বাংলার সমস্ত প্রান্তর জুড়ে উদ্দাম জনসমুদ্রে জেগেছিল উত্তাল ঢেউ। আমিও তোমাদেরকে গভীরভাবে ভালোবাসতাম প্রিয় দেশবাসী, তোমাদের প্রতি ভালোবাসাই ছিল আমার শক্তি। যে অমোঘ শক্তির বড়া ভয় পেয়ে শোষকের বিশাল থাবাকে আমি
জয় বাংলা নামের একটি মাত্র বীজ মন্ত্র দিয়ে সেদিন বাংলার মাটি থেকে চিরতরে নির্বাসন দিয়েছিলাম। মৃত্যুর পর অনেকে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে বাংলার বিশাল উপত্যকা জুড়ে হিমালয়ের দৃঢ়তায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। ভোরের বৃন্ত থেকে রক্তিম সূর্যকে ছিনিয়ে এনে বাংলার সবুজ পটভূমিতে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু কিন্তু আমি এও জানতাম আমার দুর্বলতা, তোমাদের প্রতি আমার বড় বেশি ভালোবাসা। তাই সেদিন শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে আপন করে নিয়েছিলাম। বঙ্গোপসাগরের বিশাল ঔদার্যে ক্ষমা করে দিয়েছিলাম সমস্ত অপরাধ। তোমাদেরকে বড় বেশি ভালোবাসি বলেই ষড়যন্ত্রের জাল বিস্তারিত হচ্ছে জেনেও বিশ্বাস স্থাপন করিনি। ঘাতকের উদ্যত অস্ত্রের মুখেও সমস্ত কিছুই দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা কখনো পরাজিত হয় না। আর তাই স্বয়ংক্রিয় অস্ত্রের হিংস্র ছোবলে ঝাঁঝরা হয়ে যাওয়া আমার দেহের সাথে সেদিন নিহত হয়নি ভালোবাসা, শুধু নিহত হয়েছিল আমার বিশ্বাস। প্রিয় দেশবাসী, আমি তো আমার কথা রেখেছি, রক্ত দিয়ে আমি তো শোধ করেছি রক্ত ঋণ। আমার অক্ষত ভালোবাসার দাবি নিয়ে আমি আজ শুধু এটুকু বলবো, তোমরাও তো আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলে, তোমরাও তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলে। এবার তোমাদের পালা প্রতিশ্রুতি পূরণের, এবার তোমাদের পালা। অসাধারণ কবিতা, অনেক ধন্যবাদ জানাই একে শেরাম দাকে। আসলে তিনি অনেক ভালো কবিতা লিখেন। তিনি দাদাকে অনেক ধন্যবাদ জানাই যে এমন একটি কবিতা লেখার জন্য। যে আসলে আপনারা এটি আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বছর এটি চলছে, এবং আগামী বছর যেটি স্বাধীনতার 50 বছর পূর্তি, যে একটি আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ একটি সময় চলছে। আর বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, স্বাধীনতা আন্দোলন, নিজের অধিকারের কথা বলে। ঠিক সেইভাবেই প্রত্যেকটি জাতিতে আমরা দেখেছি জাতিকে রক্ষার জন্য কিছু মানুষ উঠে আসে, অধিকারের জন্য, তাদের স্বাধীনতার জন্য। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি মানবেন্দ্র নারায়ণ লারমা, আমরা দেখেছি আর আজং মাতা রাশিমণি, তারাও কিন্তু অধিকারের কথা বলেছিলেন। যে সেই দিক থেকে আসলে আজকের অনুষ্ঠানটি একটি যোগসূত্র রয়েছে বলে আমার মনে হয়। আমি এই মুহূর্তে একটি মারমা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি, ক্যাশিপ্রু জি মারমা। জি জি। আমি উচ্চারণটা হয়তো ঠিক মতো করতে পেরেছি কিনা। খুব সুন্দর কবিতা, ছোট্ট কবিতা। এবার কবিতাগুলো একটু ছোট ছোট নির্বাচন করব। হ্যাঁ, আমরা শুনি মৈত্রী ও মঙ্গলের গান, হ্যাঁ, অরণ্যের সুবাসিত ফুল ওই গ্রন্থ থেকে সংকলনে ছিল। মূল অনুবাদটা হচ্ছে মৈত্রী ও মঙ্গলের গান। আসলে আগের কবিতাগুলো একটু বড় পড়া হয়েছে। মৈত্রী ও মঙ্গল আকাঙ্ক্ষায় পূর্ণ হোক, সুখী আর প্রাণবন্ত হোক, সকল মানুষ মাঙ্গলিক বোধে প্রস্ফুটিত হোক। যারা বিদ্যালয়ে যায় বিকশিত হোক, কৃষক ও জমিয়ারা ফলবন্ত হোক, শ্রমজীবী জনসাধারণ আনন্দিত হোক, আমোদিত হোক সকলেই। অমরাবতীর মতো চিরস্থিতি হোক আমার দেশের, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হোক এই সভ্যতা, সংস্কৃতি চিরজীবী হোক, গীতিবাদ্য শিল্প কলা চারুময় হোক, জনসাধারণ সকল শ্রমজীবী সুখী হোক, সকল হৃদয় অপার আনন্দে উন্মোচিত হোক। কি সুন্দর প্রার্থনা কবিতা, ছোট কবিতা কিন্তু অনেক সুন্দর, অনেক তাৎপর্যবাহী বক্তব্য। জি জি। এরপরে আমি একটু পড়তে চাই, আমি কদিন আগেও তার সাথে যোগ হয়েছে ম্রো ভাষার কবি সিং ইয়ং ম্রোর একটি কবিতা। সিং ইয়ং ম্রো আমার তার সাথে 2005 সাল থেকে যোগাযোগ ছিল। তিনি তখন আমি মোবাইল, তখন ওই এলাকাতে বান্দরবান এলাকাতে মোবাইল যেত না, টিনটি দিয়ে তার সঙ্গে কথা বলতে হতো। খুবই অবাক লাগতো, সারা বাংলাদেশ মোবাইল। আর কি এক অসভ্য বা অবদ্ধ চিন্তা থেকে পার্বত্য চট্টগ্রামে মোবাইল দেওয়া হতো না, সেই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি। বর্তমান সরকার সেখানে মোবাইলের ব্যবস্থা করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো সরকার এসেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংখ্যালঘুর প্রতি মমত্বশীল, অন্তত মানুষকে মানুষ বলে গণ্য করে। একটি প্রধানমন্ত্রী যেমন বলেছিলেন একবার ভাষণে 16 কোটি মুসলমানের দেশ, এরকম তিনি কখনো বলেন না। আমরা যে মানুষটি মানুষকে, সমস্ত জাতিসত্তাকে ভালোবাসেন, আমরা বিশ্বাস করি তিনিও একদিন আদিবাসীদের কান্নাগুলোকে আরো বেশি করে অনুভব করবেন, বা আদিবাসী জনসাধারণ তাকে অনুভব করাতে পারবেন। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাদা কালো সবাই মানুষ, সমস্ত মানুষ সমান অধিকার নিয়ে, সমান মর্যাদা নিয়ে,
সমান গর্ব নিয়ে বসবাস করবে, এই বিশ্বাস আমরা বর্তমান সরকারের কাছে রাখি। আমি আবৃত্তি করছি প্রিয়তমা সিংহ। এটি সমুজ্জ্বল সুবাতাস, আমাদের চৌধুরী বাবুল বড়ুয়া বান্দরবন থেকে একটি পত্রিকা বের করেন, সেখানে এখানে আছে সমুজ্জ্বল সুবাতাস। ও আমার প্রিয়তমা, আমার মনোহরিণী, আজ শীতের ক্লান্ত জ্যোৎস্নার বিনিদ্র রাতে দেখাও তোমার উদ্ভূত মুদ্রায় বিমোহ নৃত্য। ঝাপসা জ্যোৎস্না স্নাত করো তোমার বিমুগ্ধ রূপের সুধায়। তোমার সযত্ন লালিত স্তন যুগল এর ঢিবি, পাকা বেলের বোটাই সিপাহী বুলবুলের মুখ। ও আমার প্রিয়তমা, ও আমার প্রিয়তমা, তোমার ঠোঁট দুটো জ্বলন্ত অগ্নিশিখা, কোমর দোলাঙ্গা ভরণ অঙ্গ শোভায়, বুনো কলার পাতা হাওয়াই দোলা। আমাকে মাতাল করে দাও, তোমার রূপের মাধুর্য আমাকে মাতাল করে দাও। আহা, আমি কি সত্যি পাবস্য আলিঙ্গন, আমার জীবনের শেষ বীর্য জীব। ও আমার প্রিয়তমা, আমার মনোহরিণী। আসলে আমি আগের গুলো খুব বিদ্রোহাত্মক অধিকারের কবিতা পড়ছিলাম, এটি একেবারেই ছিল প্রেমের কবিতা। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আছে প্রিয়তমাসু, সিংহ তার কবিতার নামকরণ করেছেন প্রিয়তমাসু। আমরা আস্তে আস্তে বোধহয় আমাদের সময় বোধহয় শেষ হয়ে যাচ্ছে, আমরা কথা বলছি। আমার মনে হয় খুবই ভালো লাগছে যে আপনার কালেকশন গুলো, কবিতার যে সংগ্রহ, সেটিও আসলে খুব চমৎকার। আমি মনে করি যে ভালো ভালো কবিতা আপনার সংগ্রহে রয়েছে, যে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা যে কবিতা লিখে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে কবিতা আবৃত্তি করে, সেটি আমরা দেখি শুনি, এবং অনেকেই চেষ্টা করছেন আমি কয়েকটা আরো আদিবাসী বেশি জাতি, অনুপ্রাণিত হবে। দাদা জি বলেন। আমি কয়েকটা আদিবাসী জাতিসত্তার একটু নাম বলতে চাই, আমরা জি বাঙালিরা হয়তো জানিও না। যেমন ওরাও, ওরাও একজন কবি স্বপন এক্কা, যে আমাদের সঙ্গে সে আবৃত্তি করেছিল, পড়তে পারলে ভালো হতো। কুকি, খাসিয়া, যেগুলো পড়েছি আগে সেগুলো বলছি না, চাক, তারপরে তঞ্চঙ্গা, বম, মারমা, মণিপুরি, মণিপুরি অনেকগুলো, বা মাহাতো, তারপরে রাখাইন, রাজবংশী, সান্তাল। সান্তাল কবি একটু পড়তে চাই আমি। হাজং, হাজং পড়েছি, হাজং দিয়ে শেষ করবো। কোচ, খিয়াং, বানাই, লুসাই, সিং, নানান কবিতা আছে। আমি একটা কবিতা একটু পড়তে চাই, আমার খুব ঘনিষ্ঠ রবীন্দ্রনাথ সরেন, যিনি আমার অনুরোধে এই কবিতাটি লিখেছিলেন বলে আমার মনে পড়ছে, স্মৃতি যদি আমাকে প্রতারণা না করে। আমি তার একটি অনুষ্ঠানের সময় বারবার ফোন করতাম, কবিতা পাঠান, কবিতা পাঠান। উনি তখন লিখেছিলেন, আমি অবাক হয়েছিলাম একটু অনুরোধের কবিতা এত ভালো হয়, কারণ অনুরোধ করে লিখলে সেটি সাধারণত খুব বেশি ভালো হয় না। স্যার আমি কি পড়বো? একটু বড় কিন্তু সময়। অবশ্যই অবশ্যই বলবেন দাদা। রবীন্দ্রনাথ সরেনকে আমরা জানি, আমরা পাহাড়ি অঞ্চলে যারা মানুষের অধিকার সংগ্রাম করছেন তারা একটি ভাগ আছে, এবং আদিবাসীদের মধ্যে আরেকটি দেখেছি আমি, এটি কোনো ভাগ না, ঐক্য, তারা একসাথেই করেন। সমতলের আদিবাসীদের অধিকার আন্দোলনের একজন বড় নেতা রবীন্দ্রনাথ সরেন, খুব সুশিক্ষিত মানুষ। তার এটা প্রথম আলো কবিতাটি, প্রথম আলোতে কিন্তু কবিতাটি ছাপা হয়েছিল 2010 সালে। তার আগে কিন্তু এটি আমরা আবৃত্তি করেছিলাম 2009 সালে আমাদের অনুষ্ঠানে। আর এরপরে প্রথম আলোতে একবার অনেক আদিবাসী জাতিসত্তার কবিতা আমার কাছ থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছিল, আরো বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তারা একটি পাতা বের করেছিল বন্ধু সভায়, এবং আমার বন্ধু সাইদুজ্জামান রওশন এটি উদ্যোগ নিয়েছিলেন, প্রথম আলো বন্ধু সভার প্রধান। তাকে আমি এই অবসরে ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথ সরণের কবিতা, বরেন্দ্র ভূমিতেই জন্ম নিয়েছি আমি চুনু মাঝি। চুনু মাঝির জন্ম। জ্যাঠা, ল্যাডা, মংলু মাঝি ওরা আমার পূর্বপুরুষ। কত না বছর পূর্বে ছিল না যখন কোনো জনবসতি, ওরা আবিষ্কার করেছিল বরেন্দ্র ভূমি। তাই তো এখানে এই বরেন্দ্র ভূমিতে বংশানুক্রমে জন্ম নিয়েছি আমি চুনু মাঝি। ঢেউ ছড়ানো উঁচু নিচু লাল মাটি তৈরি করেছিলাম জীবিকার জন্যে, জমি জীবিকার জন্যে। খুব সুখেই কেটে যাচ্ছিল জীবন। তবে আমার তৈরি করা জমির ওপর নজর পড়েছিল ওই মহাজন যোদ্ধারদের। ওরা আমাকে বলছে, তুমি যে জমি চাষ করছো এগুলো আমাদের, তুমি এগুলো ছেড়ে চলে যাও। তাদের হুকুম আমি মানি। বললাম, এই তৈরি করা জমি আমার, আমি এগুলো ছেড়ে কোথাও যাব না। আমি বুঝেছিলাম তাদের ষড়যন্ত্র। ওরা সবকিছু কেড়ে নিয়ে আমার স্বপ্নের সংসার ধ্বংস করতে চায়। তখন মহাজন যোদ্ধাদের ষড়যন্ত্রের সঙ্গে অংশ নিল দালাল, গোমস্তা ও থানা পুলিশ।
ওরা বিনা অপরাধে আমার নামে থানায় মিথ্যা নালিশ দিল। গ্রেপ্তারের ভয়ে তখন থেকেই পালিয়ে বেড়াচ্ছি আমি। আর এই সুযোগে ওরা জবরদখল করে নিয়েছে আমার চাষের সব জমি। তারপর গোমস্তা তাদের কাছে টাকা করে নিয়ে মহাজন জোদ্দারদের নামে জমির পর্চা বানিয়ে দিল। আর অন্যদিকে থানা পুলিশ দিনরাত আসা শুরু করলো আমাদের বাড়ি। ওরা শান্তিতে থাকতে দেয়নি আমাকে বছরের পর বছর। আমার স্ত্রী পুত্র কন্যা একদিনও শান্তিতে ঘুমাতে পারেনি তাদের অত্যাচারে। তাই তো কবছর ধরে চাষবাস করতে পারিনি আমি। সংসারে ভয়ানক অভাব শুরু হলো। তখন আমাকে চাষের একজোড়া মহিষ গাভী বিক্রি করতে হলো। ধীরে ধীরে বসত ভিটা, গাছপালা, সম্পত্তি সবই গেল। আমি এখন নিজ দেশে পরবাসীর মতো। এখন ওরা আমাকে বলছে, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো তুমি। আমাকেই বলছে, যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারো তুমি। অসাধারণ কবিতা এটি। আমরা এটাই দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ সরেন, তিনি জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে আদিবাসী অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, এবং সেই সংগ্রাম, সেই যে লড়াইয়ের কথাগুলোই যে কবিতার মাধ্যমে এত সুন্দর করে ফোটানো যায়, সেটি কিন্তু আমরা দেখি আমাদের এই সংগঠকদের কাছ থেকে। তো খুবই চমৎকার লাগছে দাদা, আপনার সংগ্রহগুলো আসলে খুবই চমৎকার। আমরা আদমদের আরেকটি কবিতার আবৃত্তি, আমার খুবই একটি প্রিয় কবিতা আলজাল, যদি আপনার কাছে থাকে সেটি আমরা শুনবো। যে এইটা আমার মনে পড়েছে, এটা আমার সঙ্গে আছে, আশা করছি। আসলে এই কবিতাটি একটু আমি স্মৃতিতাড়িত হই। যখন আমি প্রথমবার আমরা আদিবাসী কবিতার অনুষ্ঠান করি, তখন এখানে আমরা ওই কবিতাটি আবৃত্তি করেছিলাম। আমার মনে হচ্ছে, মানে আমি একটু দেখছি, 1 মিনিটের মধ্যে আশা করি পেয়ে যাব। তুমি মূলটা পড়বে, আমি অনুবাদটা পড়বো নাকি? আচ্ছা, তাহলে আমি মূলটা পড়ি। যদিও এই কবিতা হচ্ছে হাজং আশুতোষ রায় পেয়েছি। হ্যাঁ, আমি পেয়ে গেছি। আমি কি করবো? অনুবাদটা আগে শুনি, পরে পরে মূলটা পড়ি আমি। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের আরেকটা বড় কবিতা শেষে পড়বো আমরা, যেটা আজকের অনুষ্ঠানের শিরোনাম সেটি। এটা হাজং কবিতা আলজাল, হাজং আশুতোষ তার লেখা। এটি আলজাল মানে একটু আবল তাবল এরকমটা আমার মনে হয়। সেখানে একটা চিত্র এসেছে, একটি খুব সুন্দর ছবির মতো একটি চিত্র। আপনার দর্শক শ্রোতা, আপনারা একটু কল্পনা করবেন। সম্মুখ পাড়াটিতে আজ বিয়ে, পেছনের পাড়ায় নবান্ন, উত্তর পাড়ায় মদের উৎসব, দক্ষিণের পাড়ায় যাত্রা গান। মাঝের পাড়ার লোকজন তাই ছটফট করছে কোন দিকে যাবে। পাড়ার তরুণেরা লাফিয়ে ফিরছে, তরুণীরা সাজগোজে ব্যস্ত, ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা। এ সময় বুড়োরাও যেন আনন্দে নেচে ওঠে। সামনের পাড়ার বিয়েতে সমস্ত পাড়ার লোকজন এসে ভিড় করছে। দক্ষিণে আজ মনসার ভাসান যাত্রাপালা। উত্তর দিক থেকে বাতাসে ভেসে আসা মদের গন্ধটা যেন সবাইকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছে। সেটা ফেলে রেখে যেতেও চাচ্ছে না। কোন দিকে যাবে, কোন দিকে যাবে কেউ ভেবে পাচ্ছে না। জি, এটা আসলে হাজংদের যে আগে অনেক একটা ভালো সময় ছিল, সেই সময়ের এটি কবিতা। খুবই আমারও পছন্দের একটি কবিতা এটি। আমি মূলটা পড়বার চেষ্টা করছি। আমি হাজং আশুতোষ রায়কে ধন্যবাদ জানাই যে এরকম একটি কবিতা লিখবার জন্য। যে মূলটা যদি আমি পড়ি, তাহলে আপনারা দর্শকরা বুঝতে পারবেন যে বাংলার সাথে হাজং ভাষার যে একটা মিল রয়েছে অসাধারণ, সেটি আমি পড়বার চেষ্টা করছি। কবিতার নাম হচ্ছে আলজাল। নিমাইদা যথার্থই বলেছেন, এর অর্থ হচ্ছে আবল তাবল, মানে কিং কর্তব্য বিমূঢ়, কি করে ফেলবে এরকম একটা অবস্থা। আটপারানি বিয়ে আজি, পাঁচপারানি খান, উত্তর পাড়া মদ ভাঙাছে, দক্ষিণ পাড়া গান, মধ্যপাড়া অলজল, কুবাইজাং নাজাং, চিংড়া গিল ফালদে বিরায়, চিংড়ি গিল হাজে, হাপাল গিল উজল উঠি, বুড়ো গিল নাচে, আকপারানি বিয়ানি আহিছে 14 আনি, দক্ষিণ গিল নামাছে মনসর ভাসান, উত্তর থকন আহেগন হোবাকো দিয়ে নিমন্ত্রণ, বারাতে নুয়া খান্দা না মানে মন্ডা, উলং পালাং কুবাই যাং আজি কুবাই না যাং। খুবই সুন্দর একটি কবিতা। যে কবিতাটি আমরা শুনলাম যে আসলে হাজংদের তখন এরকম একটা অবস্থা ছিল যে এক পাড়াতে হচ্ছে খাওয়ার উৎসব, আরেক পাড়া হচ্ছে বিভিন্ন যাত্রাপালা হচ্ছিল, আরেক পাড়ায় হচ্ছে
অনেক নাচ গান হচ্ছে, আসলে কোন দিকে তারা যাবে, বিয়ের অনুষ্ঠান চলছে এক পাড়ায়, যে কোথায় থেকে কোথায় যাবে মানে তারা ভেবে পাচ্ছিল না, যে এরকম একটা পরিস্থিতি এই কবিতাটা লেখা আসলে, এটা খুব যে সেই সময় ভালো দিন কেটেছে হাজংরা, সেটি বোঝা যাচ্ছে কবিতার মাধ্যমে। মন থেকেই বলি, আদিবাসী মানুষদের প্রতি আমার একটা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা আছে। তাদের সারল্য আমাকে ছুঁয়ে যায়। আমি দেখেছি আদিবাসী মানুষরা সহজে মিথ্যা কথা বলে না। মনে এবং মুখে তাদের যে মিল সেটি আমাকে ছুঁয়ে যায়। তারা প্রকৃতিকে নিয়ে তারা উৎসব করে। তারা পয়লা বছরের প্রথম দিনে নদীতে ফুল ভাসিয়ে দেয়। তারা হেসে খেলে ছেলেরা মেয়েদের জল ছিটিয়ে, মেয়েরা ছেলেদের জল ছিটিয়ে উৎসব করে। সবকিছুই প্রকৃতির সঙ্গে সংযুক্ত। আমার মাঝে মাঝে মনে হয়, আমি প্রার্থনা করি এরকম, হয়তো অনেকে বলবে যে আদিবাসী অনুষ্ঠানে এসেছে বলে নিমাইদা এটা বলছে, যে আমি জন্মান্তরে বিশ্বাস করি ধর্মসূত্রে, সেটি কি হবে জানি না। আমি বলি মাঝে মাঝে ঈশ্বরের কাছে যে আমার যদি আবার কোনো পুনর্জন্ম হয়, যেন আদিবাসী সেই সরল জীবন, কোন আদিবাসী ঘরে যেন আমার জন্ম হয়, যেন এই যে জীবনযাত্রা, মন এবং মুখ আলাদা, কুটিলতা, এগুলো থেকে দূরে, বহু দূরে, সে রবীন্দ্রনাথের ভাষায় দূরে বহু দূরে উজ্জয়িনীপুরে, প্রকৃতির সহজ সরল জীবনের মধ্যে যেন যাই। রবীন্দ্রনাথও এই কুটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কিন্তু বেশ কিছুদিন আদিবাসী মানুষের মধ্যে ছিলেন, এবং সাঁওতালদেরকে নিয়ে তিনি সাঁওতাল বলে তাদেরকে গান লিখেছেন, সাঁওতাল রমণী কবিতা লিখেছেন। তিনিও বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন এই আধুনিক জীবনযাত্রা থেকে। তিনিও সেই আদিবাসী মানুষের কাছে আশ্রয় নিয়েছিলেন। এবং আরো বেশ কয়েকজন সাহিত্যিক আমরা দেখি বিহারের আদিবাসী পরগনায় গিয়ে জীবনের শেষ বছর কাটিয়েছেন। এই আদিবাসী মানুষদের প্রতি আমার শ্রদ্ধার অন্ত নেই। তাদের সারল্য দীর্ঘজীবী হোক, তারা তাদের অধিকার পাক, নিজ ভূমি যেন তারা পরবাসী না হয়ে থাকে, সরকার, রাষ্ট্র, সচেতন মানুষ তাদের পাশে এসে দাঁড়াক। আদিবাসী মানুষ, এদেশের মানুষ, অন্য সমস্ত মানুষের মতো তারাও যেন নিজ অধিকার নিয়ে থাকে, তারা যেন নিজ ভূমি পরবাসী না হয়ে থাকে। তাদের বেদনাটা আমরা যেন অনুভব করি আন্তরিক জায়গা থেকে, তাদেরকে আমরা যেন পরবাসী না ভাবি। আমি কবিতা সোহেল আমাকে একটা পড়ার সুযোগ দিয়েছে। আমি আমি যে বই থেকে পড়ছিলাম কবিতাগুলো, আসলে ডক্টর হিমেল বরকত, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বাংলাদেশের আদিবাসী কাব্য সংগ্রহ এবং অন্যান্য বই থেকে পড়ছিলাম। বইটা একটু দেখাচ্ছিল, আদিবাসী কাব্য সংগ্রহ, যারা সংগ্রহ করতে চান করতে পারেন। আমি আমি জানি আমি একটা বই বের করলে হয়তো এটা বিক্রি না সেটা বিক্রি হতে পারে, কিন্তু আমি তার সেদিকে আমার নজর নেই। আমি মনে করি আদিবাসী সাহিত্য বিকশিত হোক। আমি আরো দু একটা জিনিস একটু দেখাতে চাই। আমার কাছে শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মৌখিক সাহিত্য বলে একটি বই আছে, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। শিল্পকলা একাডেমির কিছু তারা প্রজেক্ট নিয়েছিল, যদিও তারা আদিবাসী শব্দটি উচ্চারণ করে না। বনযোগী ছড়া কিশোরী কল্যাণ সমিতি আমাকে পাঠিয়েছিল কজলি একটি পত্র পত্রিকা। এরকম মৃত্তিকা চাকমা আমাকে অনেকবার দাদা পাঠিয়েছেন, তার পত্রিকাগুলো আজকে আমি একটু সামনাসামনি পাইনি। এটা একটা পত্রিকা, জেরা তম্বা, সম্পাদক রূপম চাকমা, অত্যন্ত সমৃদ্ধ বাংলাতে লেখা একটা স্মরণিকা, বনযোগী ছড়া কিশোর কল্যাণ সমিতি। আমার কাছে এরকম আদিবাসীদের কে নিয়ে অনেক বই পত্র পত্রিকা আছে। কোন সংগঠন যদি এগুলো সংগ্রহ করে তাদের লাইব্রেরিতে রাখতে চায়, আমি খুবই সানন্দে সেখানে দান করব। দান ঠিক না, আমি উপহার দেব। আদিবাসীদের কোন লাইব্রেরি কি ঢাকাতে এমন আছে? আমার কাছে অনেক বই পত্র পত্রিকা আছে, বিশেষত পত্র পত্রিকা অনেক, সেখান থেকে তারা এগুলো নিতে পারবেন। আচ্ছা, আমি আজকের মূল যে শেষ কবিতাটির আগে আমি আমার আরেকজন খুব আমি আসলে কিছু পরিচিত মানুষের কবিতাও হয়তো পড়া হয়ে যাচ্ছে। স্বপন এক্কার একটা কবিতা আমি পড়তে চাই। স্বপন এক্কা ওরাও ভাষার কবি। তাদের ভাষা অনেকটা বাংলার মতোই মনে হয় কখনো কখনো। তো স্বপন এক্কা যেটি অনুবাদ করেছে, সেখানে তার ভবঘুরে বলে একটি কবিতা আছে, এবং ভবঘুরে কবিতার মধ্যে আছে, বন বাদার আর সাগর পাড়ে, পাহাড় কিংবা সমতলে, শত সহস্র বছর ধরে আছি যারা বসত করে, আতুর ঘরের রুদ্ধ দ্বারে যায়নি রাখা বন্দি করে, আমরা নাকি হব ঘুরে ইতিহাসের ভুল বিচারে। ঢোল মাদল আর নাগরা তালে নিচে গিয়ে যারা দুঃখ ভোলে, তারা কেন আজ ঘর ছাড়া হয়, মন ছাড়া হয় কিসের দায়ী? কারামের ডাল লতা পাতা ফুলে ফলে বন হয় কি ফাঁকা? বন যদি হয় পশু পাখিদের, কি বিধান তবে গাছ খেকোদের? উন্নয়নের বজ্র আওয়াজ উকি দিয়ে যায়, হয় না তো কাজ। দাবি অধিকার প্রতিবাদী স্বর অনাদরে কেন রয় অগোচর? ডালপালা ছাটা চাগাছের পাতা চেতনা বাড়ি ভেঙে অবিরত, আমলা শাসক আর চোখে চায় অধিকার চাপা বুটের তলায়।
মদমহুয়া হারিয়া জলে, কে রাখে তাদের অন্ধ করে, নানান নামের অলংকারে আদিবাসীদের খলস বাড়ে, পলু পোকার জীবন গড়ে, ঠাঁই কি তবে জাদুঘরে, বন বাদারার সাগর পাড়ে, পাহাড় কিংবা সমতলে, বন বাদারার সাগর পাড়ে, পাহাড় কিংবা সাগর তলে সমতলে। স্বপন একটাকে ধন্যবাদ। স্বপন একটা অনেকদিন কাজ করেছে, আমাদের দুটো অনুষ্ঠানও করেছে। হ্যাঁ, স্বপন একটা সে প্রবন্ধ লেখে খুবই ভালো, তার কবিতাটিও অনেক ভালো। তো স্বপন একটা ওরাও জাতির কথা আপনি বলেছেন, যে আসলে ওরাও জাতির মূল যে ভাষা, ওদের কিন্তু দুইটি হ্যাঁ, ভাষা রয়েছে, একটি হচ্ছে কুরুক ভাষা। আমার মনে হয় স্বপন একটি কুরুক ভাষায় এই কবিতাটি লিখেছিল, মূল ভাষা, এবং যার কিন্তু বাংলা সেটা তো ত্রিপুরা ভাষা, যেটা আমরা বলি ককবুরক, ওটা তো না, আলাদা, তাই না? সম্পূর্ণ না না আলাদা। না না, কুরুক হ্যাঁ, ভাষা একদম আলাদা ব্যক্তি। ওরা ওরা দাবি করে এই ভাষায় প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে ওরাওদের একটি ভাষা, যে প্রাক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে, সেটি হচ্ছে হুম, সরকার যেটি পদক্ষেপ নিয়েছে আর কি, 5টি ভাষা। আচ্ছা, তার মধ্যে হচ্ছে হুম, ছাত্রী একটি। ছাত্রী হচ্ছে আচ্ছা, একটি কমন ভাষার মতো, সেটা হচ্ছে ওরাও, মাহাতো এবং অন্যান্য আদিবাসীরাও কিন্তু মিক্স একটি ভাষা, এটি সহজে বলতে পারে। তো এটি নিয়ে হুম, আসলে সরকার চিন্তা করেছে যে এই ভাষার বই যদি চালু করে, তাহলে অনেক ভাষার শিশুরাই কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে। কিন্তু ওরা ওরা সোহেল, কটা ভাষার বই প্রকাশ হচ্ছে সোহেল? 5টা কি, আমি যতটুকু হ্যাঁ, জেনেছিলাম? পাঁচটি। পার্বত্য 5টি চট্টগ্রাম ভাষা। 3টি, চাকমা, মারমা, ককবরক ত্রিপুরাদের ককবরক, হুম, এবং সমতলে হচ্ছে মান্দিদের ভাষা গারোদের, আর সাদ্রি ভাষা যেটি হচ্ছে শুধু ওরাও নয়, ওরাও, মাহাতো সহ অন্যান্যরা এই ভাষায় কথা বলে। আর হুম, সাঁওতাল ভাষার কথা ছিল, কিন্তু সাঁওতাল ভাষার বর্ণমালা বা হরফ নিয়ে একটি সমস্যা রয়েছে, যে এটি বাংলায় হবে না রোমান হবে, না তাদের সাঁওতালদের যে অলচিকি আছে সেটি দিয়ে হবে। সেই দ্বন্দ্বটি মনে আচ্ছা, হয় এখনই সুরা হয়নি বলে, এই জন্য সেটি শুরু হয়নি। তো 5টি ভাষা শুরু হয়েছে। আমরা মনে করি যে ধাপে ধাপে অন্যান্য ভাষার নিশ্চয়ই। কার্যক্রম, প্রাথমিক শিক্ষা কার্যক্রম যাতে চালু হয়। আদিবাসী দিবসের যে আজকে অনুষ্ঠানের শিরোনাম আমরা দিয়েছি, সেটি হচ্ছে হাজং মাও রাশিমণি। দাদার যদি আর কোনো কবিতা আহ ওইভাবে আমরা আর না যাই, তাহলে আমরা শেষ কবিতা দিতে পারি। হ্যাঁ, কবিতা নিমাইদা কি আসলে বলেন? করলে তো আমি মনে হয় সারা রাত করতেই পারি, আমার এরকম ভালো লাগে। কিন্তু সময় আছে, আর বেশি করা উচিত হবে না, আমার শ্রোতা তাদেরও একটা নিশ্চয়ই জীবন চক্র আছে। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই। এটি দিয়ে কবিতা শেষ করব, তার আগে আমার একটু বলার আছে। সেটি কি কবিতার পরে বলবো না আগে বলবো, বলে কবিতা দিয়ে শেষ করবো? মনে হয় আগেই বলে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, বলে ফেলেন। তারপরে সোহেলের কবিতা, এবং আমরা সোহেল আজম যে মূল কবিতাটি রাশিমণি দেবীর উপরে, তারপর আমি একটু অনুবাদ দিয়ে শেষ করবো। আমার খুবই ইচ্ছা যে আমি আপনাদের সমস্ত বাংলাদেশের যত আদিবাসী জাতিসত্তা আছেন, যত আছেন, তাদের মৌখিক সাহিত্য নয়, রচনা করা কবিতা, সেটি শিল্পজ্ঞান বিচারে উত্তীর্ণ হোক না হোক সেটি অন্য কথা। আমি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারপর আবৃত্তিতে পিএইচডি করেছি। আমার কাছে হয়তো বা ওরকম মনে হতে পারে যেটি একটু কম মূল্য, কিন্তু আমি সেটি নয়। আমি একটি সংগ্রহ হিসেবে বাংলাদেশের সমস্ত আদিবাসী জাতিসত্তার কবিতার একটি বা দুটি যদি খণ্ডেও হয়, খুব সমৃদ্ধ আমি কাব্য সংকলন বের করতে চাই। এই মর্মে বাংলাদেশে যত আদিবাসী সংগঠন আছে বা বিভিন্ন এনজিও আছে যারা আদিবাসী মানুষদেরকে সহযোগিতা করে, বা বিভিন্ন বিদেশি দাতা সংস্থা আছে, তাদের কর্ণধারের কাছে আমি একটি দাবি জানিয়ে রাখলাম। আমি আমাকে সরাসরি সহযোগিতা না করলেও বাংলাদেশ আদিবাসী ফোরামের মাধ্যমে হোক, বা আজকের অনুষ্ঠানের উপস্থাপক সোহেল হাজং এর মাধ্যমে হোক, সেই যে হাজং জাতীয় সংগঠন, তাদের মাধ্যমে হোক, কোনোভাবেই যদি তারা আমাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন, কিংবা যারা কবিতাগুলো লিখছেন প্রত্যন্ত অঞ্চলে, তাদের থেকে সংগ্রহ করে আনিয়ে দেওয়ার ব্যাপারে আমাকে ভূমিকা নেন, আমি বিশ্বাস করি অত্যন্ত সমৃদ্ধ একটি আদিবাসী কবিতার সংকলন হবে। সেটি আমি মূল ভাষায়, তারপরে সেটি বাংলা অনুবাদে এবং ইংরেজি অনুবাদে প্রকাশ করতে চাই। আর এটি আমার বড় অনুরোধ। আর দ্বিতীয়টি ক্ষুদ্র অনুরোধ, যারা আদিবাসী কবিতাকে জানেন না, তারা যদি আদিবাসী কবিতার অনুষ্ঠান করতে চান বা অনুবাদ আমার দ্বারা শুনতে চান, আমাকে ডাকলে আমি একেবারে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে সেখানে গিয়ে আমি যাব এবং এই সাহিত্যটির বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাস করি আদিবাসী সাহিত্য অনেক সমৃদ্ধ, তাদের থেকে আমার অনেক শেখা আছে। এই যে বিনিময়, বাংলা থেকে আদিবাসী শিখবে, আদিবাসী থেকে বাংলা, এই বিনিময়টি যতক্ষণ না হবে, হৃদয় বিনিময়, মন দেয়া নেয়া যদি না হয়, তাহলে এই সাহিত্যের বিনিময় না হলে কিন্তু মানুষে মানুষে এই বিবাদ বিসম্বাদেরও অবসান ঘটবে না। আমাদের সবকিছু বিনিময় হতে হবে, ভালোবাসা বিনিময় হতে হবে। ধন্যবাদ। এবার আমরা হাজং মাও রাশিমণি কবিতাটা আবৃত্তি সোহেল প্রথমে করবে, তারপরে আমি করবো, এটির মাধ্যমে শেষ হবে।
দর্শক বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এই ধারায় সোহেল আর আমি আরো কতগুলো সিরিজ যদি করা যায়, হ্যাঁ, সেটা আমরা চেষ্টা করব। আমার ইচ্ছা অবশ্যই হলো অবশ্যই দেখা আমরা যায়। মনে হয় করতেই পারি নিমাইদা, এবং আপনার প্রস্তাবটি চমৎকার। আমরা অবশ্যই সাথে আছি, সাথে থাকবো। এরকম সংকলন হলে এটা আমাদের সবার জন্যই ভালো, এবং আপনার কমিটমেন্টের কথা আপনি বলেছেন, আপনি আমাদের সাথে ছিলেন এবং থাকবেন, সেটাও আমরা আশা করি। আদিবাসী দিবসের কবিতা যে শিরোনামটি আমরা বাছাই করেছিলাম, যে হাজং মাও রাশিমণি, এটি মূলটা হচ্ছে হাজং ভাষায়, যেটি আমি লিখেছিলাম। হাজং ভাষাতে আমার মনে হয় আমাদের দর্শকরাও হাজংদের সংখ্যা বেশি দেখছি, তারা হয়তো বুঝতে পারবেন এটি। আমি হাজং ভাষায় ঠিক আবৃত্তি না, পাঠ করব আমি কবিতাটি। এর আবৃত্তি, বাংলা যে আবৃত্তি, সেটি আমরা নিমাইদের কাছ থেকে অবশ্যই শুনবো। শুরু করছি আমরা হাজং ভাষায় কবিতা। হাজং মাও রাশিমণি। 1946 সাল্লা 31 জানুয়ারি, হাজং জাতিল ইতিহাসনি এগরা স্মরণীয় দিন। এদিনে দেখা দিছে অন্যায়লা ডাঙর প্রতিবাদ। তুঙ্কা প্রথা আরো জমিদার নানকাল্লা অন্যায় নীতির বিরুদ্ধে চিত্তে উঠিছে মায়া রাশিমুনি। ক্ষিপ্তে উঠেছে হাজং কৃষক গিলা, কেঁপে উঠেছে গারো পাহাড়লা কারালা জমিন। তুঙ্কা মানে ধান করালা খাজনা, তোলা ভাইবারেনি ফলন হোক আর না হোক। এগরা ডাঙো ভাগ খাজনা তোকে জমিদার গিলাকে দিবাকই লাগিব। ইনকাকে খাজনা আদায় করবেন গরিব নিরীহ হাজং চাষিমন গিলে থাকন। কিন্তু ই অন্যায় নীতির বিরুদ্ধে হাজং জাতি গড়ে তুলেছে ডাঙর আন্দোলন। পাড়া গিলাবাই ওগুলা দলে দলে করেছে গোপন বৈঠক। স্লোগান দিছে, যেও দিব তাও আর ধান না দিব। রাশিমুনি হাজং এই আন্দোলনলা এগরা প্রথম সারিল নেতা। ইনকাতেও ধাত্রী আর কবিরাজি কামে ইলাকালনি মন গিলবাই ওলা বাখার পরিচিতি। ওই দিনে হাজং গ্রাম গিলনি পুলিশ গিলে দেয় হানা। আহিসে সুমেশ্বরী গাংপার বৈরাতলি গ্রাম দি। কাউকে না পেয়ে ওরা নয়া বিয়ে হওয়া গাবুর কুমুদিনী হাজংকে জোরকে ধরে নিয়ে যাবা ধরেছে। ই খবর পেয়ে পথ আগলে ধরে মাও রাশিমণি। পুলিশ গিললে সশস্ত্র অস্ত্রলা বিরুদ্ধে লড়াই করিব। কায়ু কায়ু প্রথমে দুনামুষা করিলে রাশিমণি কয়, মই তিমত তিমত মান রক্ষা করিব, টেক্কাই করিব। তোরা তুমলো নীতি নিয়ে বুয়ে থাক। ইনকাকে যুদ্ধনি ঝপ্পে পুরে জীবন দিছে মাও রাশিমণি। পরে সারম পাই কুমুদিনী, সম্ভ্রম রক্ষা পাছে আমলা হাজং জাতিল। মাও রাশিমণি আজিকে গর্বিত সহিত। এটাই ছিল আসলে মূল কবিতা হাজং ভাষার। আমার মনে হয় যারা হাজং তারাও শুনেছে, এবং যারা অন্য ভাষাভাষীর মানুষ তারাও কিছুটা বুঝতে পেরেছেন। তো মূল যে বাংলাটা, সেই বাংলাটা আমরা আবৃত্তিটি শুনবো শ্রদ্ধেয় নিমাইদের কাছ থেকে। আমি হাজং মাও রাশিমণির প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, যিনি অধিকার আদায়ের সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন। আসলে অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, কেউ কাউকে অধিকার দেয় না। আপনি যতক্ষণ আপনার অধিকার সচেতন না হবেন, আপনার অধিকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, ততক্ষণ আপনাকে কেউ অধিকার দেবে না। এটা আপনারা মনে রাখবেন আদিবাসী মানুষরা। অনুবাদ করছি। হাজং মাও রাশিমণি, অনুবাদ স্বয়ং কবি সোহেল হাজং নিজেই করেছেন। 31 জানুয়ারি 1946 সাল, হাজং জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিনে দেখা দিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ, টঙ্ক প্রথার বিরুদ্ধে, জমিদার নানকারদের অন্যায় নীতির বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিল মাতা রাশিমণি। গর্জে উঠেছিল হাজং কৃষক জনতা, গর্জে উঠেছিল গারো পাহাড়ের পাদদেশে। টঙ্ক মানে ধান করারই খাজনা। জমিতে ফসল ফলুক আর না ফলুক, এক বিরাট অংশ জমিদাররা আদায় করে নিত গরিব নিরীহ মেহনতি কৃষকদের থেকে। হাজং কৃষক এই অন্যায় নীতির বিরুদ্ধে গড়ে তোলে দুর্বার আন্দোলন। পাড়ায় পাড়ায় চলে গোপন বৈঠক, জান দেব তবু ধান দেব না। রাশিমণি হাজং এই আন্দোলনের একজন প্রথম সারির নেতা। ধাত্রী ও কবিরাজি বিদ্যায় পারদর্শী, মানব কল্যাণমূলক কাজেও তার জনপ্রিয়তা তখন।
তুঙ্গে। সেদিন হাজং গ্রামগুলোতে চলছে পিআর পুলিশের তল্লাশি, হায়নার চোখ এবার সোমেশ্বরী নদীর তীরে বহেরাতলি গ্রামে। কাউকে না পেয়ে সদ্য বিবাহিত যুবতী কুমুদিনী হাজংকেই জোর করে ধরে নিয়ে গেলে পথ আগলে বাধা দেয় স্বয়ং রাশিমণি হাজং ও তার দল। পুলিশ বাহিনীর সশস্ত্র অস্ত্রের বিরুদ্ধে লড়তে অনেকে প্রথমে সংকোচ বোধ করলে রাশিমণি বলে, আমি নারী, একজন নারী হয়ে নারীর মান রক্ষা করবো, না হয় মরবো, তোমরা তোমাদের নীতি নিয়ে বসে থাকো। এভাবেই সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মহিষী নারী। এক পর্যায়ে পুলিশের গুলিতে আঘাতে আঘাতে নিস্তব্ধ রাজপথ। অবশেষে বেঁচে যায় কুমুদিনী, সম্ভ্রম রক্ষা পায় পুরো হাজং জাতি। মাতা রাশিমণি আজ গর্বিত শহীদ। মাতা রাশিমণি আজ গর্বিত শহীদ। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ এই কবিতাটি পাঠ করবার জন্য। জানাচ্ছি নিমাইদাকে আমাদের সাথে থাকবার জন্য। আমরা শেষ কথা নিমাইদার কাছ থেকে শুনবো, শুনে আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করতে চাই। আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাজং সংগঠন, যারা আজকে আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগটা আমি যাদের মাধ্যমে পেয়েছি, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান আরো হওয়া উচিত। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের দেশের যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তারা পরস্পরের কাছে চলে আসতে পারে। নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা ছোটখাটো বিবাদ বিসংবাদ, সেখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। আমরা ভাই ভাইয়ের মতো, বোন বোনের মতো আমরা পাশাপাশি বসবাস করতে, আমরা শান্তি চাই। আমরা চাই দেশটি প্রকৃতভাবে ফলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী তেমন করে হোক। আমাদের মানুষে মানুষে ঐক্য হোক। আমরা যেন মানুষকে অন্যের অধিকারকে ক্ষুণ্ণ না করি। আমি এগিয়ে যাব, কিন্তু অন্যকে যেন ঠেলে ফেলে দেব না। আমরা প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে যাব উন্নয়নের পথে। দেশকে এগিয়ে নিতে গেলে কোন একটি অংশকে নিষ্ক্রিয় রেখে, অসন্তুষ্ট রেখে সম্ভব নয়। সেই সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হোক, কিংবা মান্দি, চাকমা, মাং, মরো, চাক, সান্তাল, হাজং, যে কোনো জাতিসত্তা হোক, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা রাষ্ট্র যেন কখনো কিংবা প্রশাসকরা যেন কখনো কোনো মানুষকে বড় ছোট জ্ঞান না করে, সব মানুষকে সমানভাবে এগিয়ে নিয়ে যায়। সারা পৃথিবী এখন সমতালে এগিয়ে যাচ্ছে। আদিবাসী মানুষ বা ক্ষুদ্র জাতিসত্তার প্রতি সারা পৃথিবীতে শ্রদ্ধা উচ্চারিত হচ্ছে, কারণ তারাই সভ্যতাকে প্রথমে গড়ে দিয়েছে। আমাদের দেশের প্রথম জনগোষ্ঠী কিন্তু সান্তাল বলে আমার ধারণা, কারণ তাদের ওই গায়ের রং অনার্য জাতি সম্ভূত, সেই ব্যাপারটি কিন্তু আমরা সাহিত্যেও পাই। এটি মানুষ স্বীকার করুক না করুক, আজকে যে আমরা সাদা চামড়ার মানুষ, তারা কিন্তু এই ভূখণ্ডের নই, তারা ইরান বা ওই মেসোপটেমিয়া ওই এলাকা থেকে এসেছে। তারা আদি মানুষদেরকে অস্বীকার করবেন না। মানুষে মানুষে সেগুলো যদি ভুলেও যাই, আমরা মনে করি মানুষে মানুষে ভ্রাতৃত্ব বোধ থাকুক। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য পাশে এসে দাঁড়াই। আমরা সবার অধিকারকে স্বীকার করব, সব মানুষকে ভালোবাসবো, ভালোবাসায় আমরা জয় করে নেব বিশ্ব। সেই কামনা রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। সোহেল হাজুমকে ধন্যবাদ। সমস্ত আদিবাসী মানুষের জয় হোক। আগামীকাল আদিবাসী দিবস। আমি আরো একবার পৃথিবীর সমস্ত আদিবাসী মানুষকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমার বক্তব্য এখানে শেষ। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।